স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে ডানে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আমার হাতে বামে আছেন প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ, আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় ভোটের রাজনীতিতে ভাঙা গড়ার খেলা। স্টুডিও আলোচনা শুরু করতে চাই এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলছেন এটি কোনো আদর্শিক ঐক্য নয়, এটি একটি নির্বাচনী সমঝোতা, বৃহত্তর ঐক্যের স্বার্থে জোট। এরই মধ্যে সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলছেন তিনি এই এনসিপির আর অংশ হচ্ছেন না। সাবেক এক সমন্বয়ক আব্দুল কাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আরও কিছু কমেন্ট নিয়ে পরে আলোচনা করবে। এই দুটোটি আপাতত শুরু করি যে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন। এই যে আসলে কি মন্তব্য, এটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। এই যে আপনারা আসলে কি মানুষের আবেগ নিয়ে এইভাবে, আরও তো কয়েকজন পদত্যাগ করেছেন, এই নিয়ে পরে যাবে। এই দুটো মন্তব্যের দিকটা আলোচনা শুরু করতে চাই। আপনাকে ধন্যবাদ। প্রথমত আমাদের দলের বিষয়টা বলি, ওটা তো দলের বাইরের দুটো মন্তব্য। অনেক ধরনের মন্তব্য থাকবে, আপনি যখন সিদ্ধান্ত নেবেন তখন তো বিভিন্ন ধরনের মন্তব্য থাকবে। সব সিদ্ধান্ত সবার মনোপুত হবেন এবং সবাইকে শতভাগ সন্তুষ্ট করাও সম্ভব না। কিন্তু আমাদের দল যখন, যারাই দল করে, প্রত্যেকটা আপনি একটা সিদ্ধান্ত কোথায় নিচ্ছেন একটা ফোরাম আছে। তো আমাদের যেটা সর্বোচ্চ ফোরাম ইসি, এক্সিকিউটিভ কমিটি, সেখানে বসে অধিকাংশ ইসি সদস্যের মতামতের ভিত্তিতে আমরা একটা সিদ্ধান্তে এসেছি। এখন সেটা দলের বাইরে আমাদের যারা সমালোচক, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, আমাদের যারা ভালো চায় কিংবা আমাদের যারা সমালোচনা করে, তাদের কাছে বিভিন্ন ধরনের মনে হবে, কোনোটাকে ছোটো করে দেখার সুযোগ নাই বা দরকার নেই। সবাই তার মতামত দেবে, আমরা সেখান থেকে কোনো কিছু শেখার থাকলে শিখব। আমাদের এটা কেন করতে হয়েছে, কোন প্রেক্ষাপটে এই জোটে আমরা গেছি, জোট বা সমঝোতা বললে আরও ভালো হবে, নির্বাচনী সমঝোতা, সেটা আমাদের আজকের অফিসিয়াল ব্রিফিংয়ে কিন্তু কথাটা এসেছে, বলা হয়েছে যে এখনকার যে পরিস্থিতি এবং যে পোলারাইজেশনটা হচ্ছে, সব কিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের একটা নির্বাচনী সমঝোতা করা দরকার। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এবার আসলে কেউই কিন্তু একক নির্বাচনের কথা বলেছি। আমরা বলেছি যে আমরা 300 আসনে প্রার্থী তৈরি করব এবং মোটামুটি আমাদের নিজস্ব প্রার্থী কিন্তু মনোনয়ন ফর্ম নিয়েছেন। কিন্তু এটাও আমরা বলেছি যে বৃহত্তর স্বার্থে বা আমাদের যদি কারোর সাথে কোনো সমঝোতা যেতে হয় সেটাও আমরা করব। আমরা আলোচনা চালিয়েছি অনেক দলের সাথে। শেষ পর্যন্ত এই যে জোটটা আগেই থেকেই ছিল, তাদের সাথে দলীয় জোট, তাদের সাথে আমাদের মতাদর্শিক বেশ কিছু পার্থক্য আছে এবং সেটা থাকবেই। কিন্তু ইলেকটোরাল জোটে আপনার এরকম বিভিন্ন মতাদর্শের দল কিন্তু এক প্ল্যাটফর্মে আসে। এটা বাংলাদেশেও, মানে উপমহাদেশেও এরকম অনেক উদাহরণ আছে, আমাদের দেশের মধ্যেও আছে। তো সেইখান থেকে আমরা এটাকে পোস্ট ইলেকটোরাল কোনো জোট হিসেবে আপাতত এটাকে বলছি না। এটা ইলেকশন পর্যন্ত আমাদের একটা একসাথে ইলেকশন করা, যাতে করে যেহেতু ইলেকশনের সময় সবসময় দুই মার্কার মধ্যে একটা মেরুকরণ চলে আসে, তো এটাকে যেন দুই মার্কায় আনা যায়। আদারওয়াইজ আমরা যদি আলাদা ইলেকশন করতাম সেটা তিনটা মার্কা চলে আসতো। হ্যাঁ, ফলে সেই সব দিক থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এখন ভালো মন্দ সেটা সবাই যার যার মতামত দেবে। আমাদের আপাতত এটা দলীয় পজিশন। কিন্তু এই যে আদর্শিক জায়গাটাকে অনেকটা কম্প্রোমাইজ করে শুধু ভোটের হিসেবের জন্য এক বিন্দু কি বলে আদর্শ কম্প্রোমাইজ করে না এনসিপি। আচ্ছা, ধরেন আমরা তো ইসলামের বিরুদ্ধে না, আমরা ইসলামকে শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, কিন্তু আমরা বলেছি যে আমরা ইসলামিক রাজনীতি করব না। ঠিক আছে, আমরা আমাদের রাজনীতি করব। বিএনপি সবসময় নিজেকে কি বলেছে, সবসময় বলেছে তারা একটা মধ্যমপন্থী জাতীয়তাবাদী শক্তি। তারা তো জামায়াত ইসলামের সাথে 23 বছর, এখন আমরা 23 ঘন্টাও হয়নি এখনো পর্যন্ত। এটার যে রিয়াকশন, বিএনপি 23 বছর থেকেও যদি তার, কিন্তু বিএনপিকে কিন্তু এই সমালোচনা শুনতে হয়েছে যে স্বাধীনতা বিরোধী একটি শক্তির সাথে কিভাবে সেই সমালোচনার ব্যাপারে, হ্যাঁ, এই সমালোচনা ছিল। এবং তাদের এই বিষয়ে, এই স্পেসিফিক বিষয়ে যে অবস্থান, এটা তো আমরা সাবস্ক্রাইব করি না। এবং এই বিষয়ে তারাও এখন তো আর প্রকাশ্যে এটা বলেন না যে বাংলাদেশে স্বাধীনতা হয় নাই কিংবা বাংলাদেশে মুক্তিযুদ্ধ ভুয়া, এই কথা কি তারা প্রকাশ্যে বলে? মানে আমি তো কার মনের ভিতর কী আছে সেটা নিয়ে আমার কাজ নেই। তাদের মানে এই মুহূর্তের অফিসিয়াল কোনো নেতা কি বলবেন যে বাংলাদেশে আসলে যুদ্ধ হয় না, এটা একটা ভারতের ষড়যন্ত্র ছিল? এটা কিন্তু তারা বলে না। ঠিক আছে, আর যদি কেউ বলে সেটা অবশ্যই এন্ডোর্স করা যাবে না। বরং তাদের মধ্যে যে এই ব্যাপারটা নিয়ে এক ধরনের অস্বস্তি আছে, এটা তো তাদের শীর্ষ নেতৃত্বের বক্তব্যেই টের পাওয়া যায়। তারা বলেন যে আমাদের যদি কোনো ভুল থেকে থাকে, আমরা তাদেরকে বলেছি যে আপনার এই অবস্থানটা আরও পরিষ্কার করা উচিত। মানে যেন এটা নিয়ে, মানে আওয়ামী স্টাইলের, আমরা অবশ্যই মুক্তিযুদ্ধের ব্যাপারে আনকম্প্রোমাইজিং, এটা আমাদের ফাউন্ডেশন, কিন্তু আওয়ামী লীগ এটা নিয়ে যে ধরনের রাজনীতি করেছে, এই রাজনীতি আমরা
কারোর সাথে করাটা ঠিক হবে বলে মনে করি না। মানে এটা নিয়ে এক ধরনের চেতনা কেন্দ্রিক রাজনীতি না করাটাই ভালো হবে। এবং তারা এই মুহূর্তে তাদের পজিশনটাকে, এই মুহূর্তে কি তারা বাংলাদেশকে ওন করছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে যদি তারা এই মুহূর্তে বাংলাদেশ বিরোধী কোনো অবস্থান না থাকে, বাংলাদেশ অস্তিত্বকে যদি তারা স্বীকার করে, তাহলে তাদের অতীতের ভুলের জন্য, অতীতের কৃতকর্মের জন্য তাদেরকে অ্যাকাউন্টেবল করা, তাদেরকে কাঠগড়ায় দাঁড় করানো, এটা যেমন ঠিক তেমন এটা নিয়ে সবসময় তাদেরকে ভিলিফাই করা এটাও ঠিক হবে না। আরেকটা ছোট মন্তব্য জেনে আমি অন্য আলোচকের কাছে যাবো। যে আপনি বলছিলেন যে 23 ঘন্টাও হয়নি, কত আলোচনা সমালোচনা, মানে এতে এনসিপি কিছুটা বিব্রত কিনা? না, এখানে এটা ইন্টারেস্টিং, কারণ এটা নিয়ে এত আলোচনা হচ্ছে, এটা খুব ভালো। আমরা এখান থেকে আলোচনাগুলো খেয়াল করার চেষ্টা করছি। এনসিপি নিয়ে একটা হচ্ছে যে এনসিপির সত্যি সত্যি একটা এক ধরনের শুভাকাঙ্ক্ষী আছেন, যারা চান যে তাদের মতো করে তারা যেভাবে ডেফিনেটলি সেটার ব্যাপারে আমরা সবসময় শ্রদ্ধাশীল ছিলাম, ভবিষ্যতে থাকবো। আরেকটা আছে যে 5 তারিখের পর থেকে আমাদের এই পর্যন্ত অন্তত কয়েকশোবার আমাদের মৃত্যু ঘোষণা করা হয়েছে, যে এনসিপির মৃত্যু ঘটেছে, এনসিপির এটা সেটা, এইটা এক ধরনের একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটার সবচেয়ে বড় ভুক্তভোগী কিন্তু বিএনপি। আপনি গত 15 বছর বিএনপিকে অন্তত 15,000 বার এটা বলা হয়েছে, এই দেশের বিভিন্ন বিদ্যুৎ সমাজ এবং অন্যান্য যে স্টেক হোল্ডার তারা বলেছেন যে বিএনপি দলটা শেষ, এর অস্তিত্ব নাই হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। তাকে হয়েছে? হয় নাই। আপনি যদি আপনার রাজনীতি করেন, শক্তিশালী সংগঠন গড়ে তোলেন, তাহলে আসলে এটা হয় না। এবং আমরা তো বিএনপি যেমন তার রাজনীতি ছাড়ে নেই, কখনোই ছাড়ে নেই, তারা জোট করেছে এবং সেটা রাজনৈতিক জোট ছিল লম্বা সময় ধরে, তার ক্যাবিনেট শেয়ার করেছে। তবু তো বিএনপি কখনো তাদের অনেক মতামত, এবং তখন আপনি দেখেছেন জামায়াতের অনেক নেতার সম্পর্কে তাদের অনেক পজিটিভ মন্তব্য ছিল বিএনপির শীর্ষ পর্যায় থেকে। তো সেইখান থেকে কিন্তু মানে বিএনপি বলে নেয় আজকে পর্যন্ত যে এটা আমাদের ওই সময় পজিশনটা ভুল ছিল। তারা এখন জামায়াতের বিরোধিতা করে, সেটা ঠিক আছে। আমরাও তো জামায়াতের সমালোচনা আমরা করি নাই, আমরা করেছি, ভবিষ্যতে প্রয়োজন হলে করব। কিন্তু এটা একটা খুবই স্ট্র্যাটেজিক এবং নির্বাচনী অ্যালায়েন্স হিসেবে দেখাটাই বেটার হবে, যেটা আজকে সংবাদ সম্মেলনে বলা হয়েছে। জি, শেখ রবিউল আলম, এই যে যখনই এনসিপি জামাতের এই মানে জোট বাঁধার কথা বললাম, তখনই আলোচনায় বিএনপি প্রসঙ্গটা হলো যে বিএনপিও তো আগে জোট করেছে, এবং এই যে এনসিপি জামাত এবং সমমনা ইসলামী দলগুলো সহ 10 দলীয় জোটের এই যে আজকে যে জোটবদ্ধ হলো, বিএনপি আসলে কি দৃষ্টিতে দেখছে? কারণ জামাত তো একসময় আপনাদের সাথে দীর্ঘদিন রাজনীতির মাঠে। না, আমরা ইতিবাচকভাবেই দেখছি। কারণ হচ্ছে যে আপনি জোটের রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত, এবং নির্বাচনকে কেন্দ্র করে ছোট ছোট রাজনৈতিক দলগুলি একত্রিত হয়ে বড় রাজনৈতিক দলের সাথে থাকতে চায়, ক্ষমতার অংশ হতে চায়, পার্লামেন্টে যেতে চায়। এটা প্রতিষ্ঠিত বাংলাদেশের রাজনীতিতে। বিএনপির নেতৃত্ব জোট আছে, অতীতও ছিল, আওয়ামী লীগও জোট করে সরকার ছিল। আওয়ামী লীগ যে ফ্যাসিবাদে শাসন প্রতিষ্ঠিত করলো, সেটাও জোটগতভাবে করেছে, এককভাবে না। এখন ধরেন এই যে জোট হলে যেটা হবে, একটা দ্বিধারার প্রতিযোগিতা, গণতান্ত্রিক প্রতিযোগিতা যেখানে যেখানে আছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, ডেমোক্রেট রিপাবলিক। আপনি যদি ইউকেতে যান, রক্ষণশীল দল কনজারভেটিভ, আর দেখবেন লেবার পার্টি। ভারতে যান, বিজেপি, কংগ্রেস। কারণ ভোটের রাজনীতিতে চূড়ান্ত পর্যায়ে এসে কিন্তু দুটি বলয় প্রতিষ্ঠিত হয়। সেটা এককভাবে হলো দুটি বড় রাজনৈতিক দল, আর না হলে জোটগতভাবে রাজনৈতিক দল। বিজেপি তো জোটের রাজনীতি করে। সে জায়গার থেকে যেটা হবে, একটা প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। জোটে থাকলে ছোট ছোট দলগুলি কিন্তু ব্যাপ্তি নাই দেশব্যাপী, অথবা এককভাবে ক্ষমতায় আসা, অথবা মেজর কিছু সিট পাওয়ার সক্ষমতা তাদের নাই, কিন্তু তাদের দলে 5-7 জন উদীয়মান নেতা আছে, প্রতিষ্ঠিত নেতা আছে। তারা জোটগতভাবে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যে রাষ্ট্র ব্যবস্থাপনায় ভূমিকা রাখতে পারে, জনগণের প্রতিনিধিত্ব করতে পারে। এই চর্চাটাকে আমি ইতিবাচকভাবে দেখি। সমস্যা একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে এনসিপি যেভাবে আজ থেকে 6 মাস 1 বছর আগেও তো মনে হয়েছে এনসিপি একমাত্র প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তি, একক শক্তি। সে জায়গা থেকে কিছুদিন আগে তারা তৃতীয় শক্তিতে চলে আসতে হয়েছে। এখন যখন জামাতের সাথে একটা বলয় তৈরি হবে, নিশ্চয়ই এই সমঝোতাটা জামাতি আধিপত্য বিস্তার করবে, তাদেরই নেতৃত্ব থাকবে। এনসিপি জোটগতভাবে ছোট ছোট অনেকগুলি দল আছে, তার মতো করে ট্রিট হবে। সে একটা বিশেষ শক্তি, অথবা রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য তার যে কমিটমেন্ট ছিল, জনগণের যে প্রত্যাশা ছিল, উদীয়মান কিছু তরুণ নেতা যেভাবে দেশের গণতন্ত্র রাজনীতির মান, আবার ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনার মান পরিবর্তন করতে চেয়েছিল, সেখানে তারা কিছুটা প্রশ্নবিদ্ধ অবস্থানে পড়বে বলে আমার কাছে মনে হয়েছে। কারণ একক রাজনৈতিক শক্তি যারা দাবি করেছে, আজকে তাদের এরকমভাবে একটা জোটে যেতে হচ্ছে। আরেকটা জায়গায় আমার একটু আছে, সেটা হচ্ছে নাহিদ ইসলাম বলতে চাইছেন এইভাবে যে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এই জোট, এই আলোচনা যেতাম আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে। হ্যাঁ, জামাত ইসলাম সহ এনসিপি, বিএনপি সবাই কিন্তু আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধেই রাজনীতি করে। তো এখানে যে কোনো জোটই আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জোট, এটা বলা যাবে। কিন্তু আপনি 24-এর জামাত এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, স্বতঃস্ফূর্তভাবে করেছে।
সামর্থ্যের শতভাগ দিয়ে করেছে, ঠিক। কিন্তু এটা যদি 24-এর আধিপত্যবাদের বিরুদ্ধে শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়, তো এটাও তো আছে যে পাকিস্তানি আধিপত্যবাদের পক্ষেও তো তারা অবস্থান নিয়েছে। পাকিস্তানি আধিপত্যবাদ 71-এ যদি আপনি ওখানে যান, এবং এও তো বলা হয়েছে যে বাংলাদেশে অন্য একটা রাজনৈতিক বা একটা রাষ্ট্রের আধিপত্য যাতে প্রতিষ্ঠিত না হয় সেজন্য তারা দেশভাগই চাননি, দেশটাই চাননি, স্বাধীনতাটাই চাননি, এরকমও আছে। তার সাথে থাকা মানে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে জোট, এইটা নাহিদ ইসলাম যেভাবে বলতে চেয়েছেন আমার মনে হয় তিনি অত গভীরে যে বলেননি। তবে এটা ঠিক আছে যে জোট গঠন করে প্রতিযোগিতায় থাকা, নির্বাচন করা, জনগণকে মনে করেন যে আস্থায় এনে তাদের রায়ের ভিত্তিতে ক্ষমতায় যাইতে চাওয়া, এটা প্রতিষ্ঠিত, এটা বৈধ, এবং এটা বহুদলীয় গণতন্ত্রের সাথে সৌন্দর্য বৃদ্ধি করে, প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এবং প্রতিযোগিতাপূর্ণ নির্বাচনের ক্ষেত্রে সহায়ক। জি, ফয়েজ আহমেদ, আপনার কাছে একটু পরে আসবো, আগে রাজনৈতিক দলের প্রতিনিধিদের একটু মন্তব্য শুনে আসি। আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনিও কি মনে করেন কিনা এই যে জোট, যেই নতুন নতুন ভাঙা গড়া হচ্ছে, নতুন জোট হচ্ছে, আজকে যেটি হলো 10 দলীয় জোট, এই যে বহুদলীয় গণতন্ত্রের সৌন্দর্য কিনা? ধন্যবাদ। প্রথমত আমি বলবো যে বাংলাদেশের বর্তমান বাস্তবতাটা যদি আমরা বিচার করি তাহলে আসলে অনেকগুলো ফ্যাক্টর আসলে এখানে ক্রিয়া করছে। এখানে এখন ধরা যাক যে এনসিপি জামায়াত ইসলামীর সঙ্গে জোট করছে, এটা যেমন আলোচনাটা কেন হচ্ছে, এই বা যেটা তুষার বললেন যে 23 ঘন্টা হয় নাই কিন্তু এত আলোচনা হচ্ছে। আলোচনাটা হচ্ছে কারণ হচ্ছে এনসিপির কাছে মানুষ নিশ্চয়ই প্রত্যাশা করেছিল অন্য কিছু। যেমন এনসিপি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলেছিল, রাজনীতির গুণগত পরিবর্তনের কথা বলেছিল, সেই সমস্ত জায়গায় মানুষের প্রত্যাশা যেটা ছিল সেটা পূরণ হয়নি বলেই সে মানুষ কথা বলছে। এবার সবাইকেই আসলে এক্ষেত্রে মানে একইভাবে বিবেচনা করাটা বোধহয় ঠিক না, যে আসলে সবাই বিরুদ্ধ পক্ষ হয়ে গেছে, সেটাই। অন্যদিকে অন্য আরেকটা বিষয় নিয়ে আমি বলতে চাই, যেটা বিএনপি সাথে জামাতের জোটের ক্ষেত্রে বিএনপি ছিল আসলে মূলত আসলে বড় তরফের অংশীদার, আমরা যদি মানে খুব সংক্ষেপে বলি আর কি। এবং বিএনপির একটা বহুদিনের রাজনৈতিক মানে কি বলা যাইতে যে দল হিসাবে তার একটা ভূমিকা ছিল, এবং তার এমনকি ক্ষমতায় থাকার অভিজ্ঞতাও ছিল, মানে প্রভাবটা বিএনপির বেশি ছিল। কিন্তু তারপরেও আমরা দেখেছি, যদি আমরা চিন্তা করি যে বিএনপিকে বহুদিন ধরে কিন্তু আসলে বিএনপি জামাত বলতে বলতে পরবর্তীতে জামাত বিএনপি বলা আসলে শুরু হয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এই যে জামাত বিএনপি বলাটা শুরু হয়ে গেছিল এবং বিএনপিকে এইটা টেনে নিয়ে যেতে হয়েছে বহু বছর। শুধুমাত্র তাই না, আপনি মানে রবিউল ভাই ঠিক মানে স্বীকার করবেন কিনা জানি না, বিএনপির তৃণমূল পর্যায় পর্যন্ত যে কর্মীরা, তার উপরে যে আদর্শিক প্রভাব, সেটা একটা জামাতের বড় আদর্শিক প্রভাব আসলে পড়েছে। এটা কিন্তু একটা বাস্তবতা। তাহলে এই যে বাস্তবতা, এই বাস্তবতা এনসিপির ক্ষেত্রে হবে না এরকম মনে করার কোনো কারণ নেই। এবং এখানে আমি বলতে চাই যে জায়গা থেকে, ধরেন আপনি একটা জোট অবশ্যই করতে পারেন, রাজনীতিতে জোট হবে, জোটকে মানে জোটের ভেতর দিয়ে আপনি নির্বাচন করবেন, কিন্তু এই জোটটা আসলে কি কি ভিত্তিতে হচ্ছে, কার মানে কি কি রাজনৈতিক বিবেচনায় হচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো সময়ে আপনার কৌশল যদি নীতিকে ছাপিয়ে যায়, তাহলে আসলে যেটা হয় যে আসলে নীতি থাকে না, নীতিটা হারিয়ে যায়। এই জায়গা থেকেই আসলে এই বিষয়ে সতর্ক হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এবং এই জায়গা থেকে আমরা যে জায়গাটা দেখছি যে এই জোটটা যদি আমি খুব জায়গায় চিন্তা করি, তাহলে এই জায়গাটা বাংলাদেশে নতুন রাজনীতির যে আকাঙ্ক্ষা, নতুন রাজনীতির আকাঙ্ক্ষা, সেই নতুন রাজনীতির আকাঙ্ক্ষার দিক থেকে আমরা নিজেরাও এই আকাঙ্ক্ষা ধারণ করেছি, এবং আমরা আসলে বিভিন্ন সময়ে একটা কিভাবে এটা গঠন করা যায় সেটার চেষ্টাও করেছি। সেই জায়গায় কিন্তু আমি মনে করি যে এটা খুব নতুন বাস্তবতা না। মানে নতুন বাস্তবতা না মানে হচ্ছে যে আজকে নতুন এসে এনসিপি জামাতের সঙ্গে জোট করছে, এটা একটা প্রতিষ্ঠিত হচ্ছে বটে বা সামনে আসছে বটে, কিন্তু আমরা যখন আলোচনা করেছি কখনোই কিন্তু আমরা এই নিশ্চয়তা পাই নাই যে তারা অন্য কোনো দলের সঙ্গে জোটে যাবেন না। যেতে পারেন, এবং এই অপশনটা সবসময় ছিল। এই জায়গা থেকে যদি আমরা নতুন একটা জোটের যে আলোচনাটা করছিলাম, সেই আলোচনার ক্ষেত্রে এইটা কখনো আমরা এই নিশ্চয়তাটা পাইনি। সেই জায়গা থেকে কিন্তু আসলে নতুন রাজনীতির একটা জোট আসলে হতে পারে নাই, আমি এটা মনে করি। এবং আরেকটা কথা বলেই আমি শেষ করব যে মানে ধরেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত, অর্থনৈতিক বন্দোবস্ত, সামাজিক মানে সাংস্কৃতিক বন্দোবস্ত, এখানে একটা যে ধরনের বিভাজনের রাজনীতি আছে তার মানে বিরুদ্ধে যদি দাঁড়াতে হয়, সেক্ষেত্রে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল।
এবং এই জাতীয় ঐক্যের প্রয়োজনটা জায়গা থেকে এখানে যদি কেউ মানে গতকালকে আমি দেখলাম যে আখতার বলেছেন যে এটা হচ্ছে জুলাইয়ের মানে কি বলে শক্তির ঐক্য, আজকে বলছেন আধিপত্যবাদ বিরোধী ঐক্য। আমি তো মনে করি যারা এই জুলাই আন্দোলনে বহু শক্তি ছিল এবং তারা সকলেই আধিপত্যবাদ বিরোধী, সকলেই জুলাইয়ের শক্তি, ফলে এখানে নতুন করে কোনো বিভাজনের রাজনীতি যাতে তৈরি না হয় এই বিষয়টা খেয়াল রাখা জরুরি। জি, আবার আপনার কাছে আসবো। প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ, আপনার কাছে শুধু এই মন্তব্যটা জানতে চাইবো, এই যে এই আলোচনাটা এলো যে নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন এনসিপি দেখিয়েছিল, প্রধান উপদেষ্টা নিজেও বলতেন যে এই তরুণরা নতুন বাংলাদেশের যেই একটা অভ্যুত্থান, সেখান থেকে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সেই জায়গায় অনেকটা যে কৌশল নীতিকে ছাড়িয়ে গেল এবং এই যে জামাতের প্রভাবটা বেশি থাকবে, এই সংখ্যাটাকে আপনার মাঝেও আছে কিনা এই জোটে? জি, আপনাকে ধন্যবাদ। এটা খুবই পলিটিক্যাল রিমার্ক করা হবে, আমার পজিশন থেকে সে রিমার্ক করা উচিত হবে না আমি মনে করি। আমি শুধু একটা ক্ল্যারিফিকেশন আপনাকে দিই। মাননীয় প্রধান উপদেষ্টার যে বক্তব্যকে আপনি কোট করছেন যে তরুণদের রাজনীতি মানে শুধু এনসিপি নয়, কিন্তু আপনি যদি খেয়াল করেন যে অভ্যুত্থান পরবর্তী সময়েও কিন্তু একাধিক রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে রাজনীতিতে। আমি জাস্ট এক্সাম্পলের জন্য বলি, যেটা রুবেল ভাই আলোচনার সময় বলছিলেন, দীর্ঘমেয়াদে জামাতের সঙ্গে বিএনপির এক ধরনের রাজনৈতিক অ্যালায়েন্স থাকার ফলে যেটা হয়েছে যে তৃণমূলের বিএনপিতেও জামাতের মতাদর্শিক এক ধরনের প্রভাব পড়েছে। খুব প্র্যাকটিক্যালি আমরা চিন্তা করি, এভাবে চিন্তা করি, দেখেন জামাত ইটসেলফ আ পলিটিক্যাল পার্টি যার নিয়মিত বেসিসে এক ধরনের রিক্রুটমেন্ট পলিসি আছে, সে রিক্রুট করতে থাকে। তো সেই রিক্রুট করার জন্য তার আশেপাশের মানুষদেরকে বেছে নেয়। যখন বিএনপির সঙ্গে তার দীর্ঘ ঘনিষ্ঠতা ছিল, যখন একসঙ্গে তারা জেলে ছিল, যখন একসঙ্গে যারা মরেছে, মার খেয়েছে, একসঙ্গে রাতের বেলায় আন্দোলনের পরে মাঝ নদীতে একই নৌকায় লুকিয়েছিল, একই ধান খেতে গিয়ে ঘুমিয়েছিল, সেই রাজনৈতিক মিত্র তো তারা রাজপথের রাজনৈতিক মিত্র। সুতরাং তার নৈকট্যের কারণেই, এটা প্রক্সিমিটির প্রভাব, নৈকট্যের কারণেই কিন্তু তখন বিএনপির কর্মীরাই ছিল জামাতের হয়তো টার্গেট, যেটা রুবেল ভাইয়ের বক্তব্যে। সো এই বাস্তবতা হচ্ছে, আপনি এখন রাজনীতিতে কে কিভাবে প্রভাব তৈরি করতে পারবে এটা একান্তই তাদের বিষয়। প্রধান উপদেষ্টা বলছেন যে তরুণদের রাজনীতি, ডেফিনেটলি আমাদের এখানকার যত প্রবীণ রাজনীতি আছে, তরুণদের রাজনীতিতে আহ্বান করা মানে প্রবীণ রাজনীতিকে ঘেন্না করা নয়, কিন্তু প্রবীণ রাজনীতিও সবসময় তরুণদের রাজনীতিকে ওয়েলকাম করে। আমরা ইনফ্যাক্ট একটা লম্বা সময় জুড়ে একটা পলিটিক্যাল জেনারেশনের জন্য আমরা উন্মুখ হয়েছিলাম, সবাই পলিটিক্সকে হেড করতো, তাই না? ওই বাস্তবতা থেকে যখন নানান কারণে আমরা তরুণদের মধ্যে রাজনৈতিক চিন্তার বিকাশ দেখেছি, আপনি যদি সেই এর আগের কোটা বিরোধী আন্দোলনে দেখেন, আপনি যদি নিরাপদ সড়কের আন্দোলনে দেখেন, আমরা এই আন্দোলনগুলিকে কোনোভাবেই রাজনৈতিক আন্দোলনের বাইরে রাখার কোনো সুযোগ নেই। যখন সে তার অধিকার নিয়ে কথা বলে, ইটসেলফ এটা রাজনীতি, হয়তো দলীয় নয় কিন্তু রাজনীতি। সো তরুণদের এই রাজনৈতিক বিকাশ যখন সোসাইটিতে দেখা গেছে, তখন এক ধরনের আশার সঞ্চার আমি মনে করি প্রবীণ রাজনীতিবিদদের মধ্যে হয়েছে, ওনারা তাদের সাকসেসর দেখতে পেয়েছেন। সুতরাং সব প্রবীণই, আমাদের সোসাইটির সব প্রবীণই যিনি পলিটিক্যালি খুবই কনসার্ন, তিনি চিন্তা করবেন, তিনি চাইবেন যে স্কুল পড়ুয়া ছেলেটাও রাজনীতি নিয়ে চিন্তা করুক। সে ওয়েলকাম করা জায়গা মানে কোনো পার্টিকুলার পার্টি করা নয়। সো এনসিপি এখন তার যেই রাজনৈতিক স্ট্যান্ড নিল, এনসিপি হয়তো বলছে এটা নির্বাচনী জোট। আমরা দেখি নির্বাচনের রাজনীতিতে এই উপমহাদেশে এটা ব্যাপক আছে এবং পশ্চিমেও আছে। আপনি সর্বশেষ যদি ভারতের নির্বাচনে দেখেন, ইন্ডিয়া জোট করেছিল, বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট হয়েছে না? তো জোটের রাজনীতি এখানে আছে, জোটের রাজনীতি থাকা। এবং আমি কিন্তু আপনার এই প্রোগ্রামের সম্ভবত বলে গিয়েছিলাম যে তফসিলের পর প্রতি মুহূর্তে মনোনয়ন জমা দেওয়ার আগদিন পর্যন্ত আমাদের রাজনীতিতে নানান ধরনের পট পরিবর্তন ঘটবে, সেগুলি খুব আলোচিত বিষয় হবে, খুব ইন্টারেস্টিং হবে ডেভেলপমেন্টগুলি। এবং আমি এখনও বলছি যে আগামীকালকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এরপরে সম্ভবত 20 জানুয়ারি হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। সেই পর্যন্ত এখন পর্যন্ত যা ঘটেছে পলিটিক্যাল ডেভেলপমেন্ট তার চেয়ে বেশি ঘটবে। এটা আমি বলছি এই বিবেচনায়, আমি যেহেতু জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকে আসা, আমি পলিটিক্যাল জার্নালিজম করেছি, আমি বহু নির্বাচন কভার করেছি। নির্বাচনের এই প্রক্রিয়াটার সঙ্গে যেভাবে আমি আজকে সারাদিন আমি দেখছিলাম যে বিভিন্ন জায়গায় রবিবার আজকে তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন, সারা দেশে বিভিন্ন জায়গায় জমা দেওয়া হচ্ছে। আগামীকালকে শেষ, আগামীকালকে আপনি দেখবেন সারা মিডিয়া স্পেসে এটা ডোমিনেট করবে, যেভাবে হোক এটা ডোমিনেট করবে। সুতরাং আপনি এখন দেখেন যে প্রত্যাহার করে নেওয়ার ব্যাপার থাকবে, আপোষের ব্যাপার থাকবে, নিজেদের সমঝোতার ব্যাপার থাকবে। একটি বিষয় খালি মন্তব্য জানতে চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়ে এনসিপি এখন সঠিক পথে আছে কিনা? আমি এনসিপি সঠিক পথে আছে কিনা এটা বলতে পারবো না। আমি এই বিষয়ে শুধু মাওলানা ভাসানীর একটা উক্তিকে আমি বলি, উনি খুব বাংলাদেশের এই মুহূর্তে যারা রাজনীতিতে খুবই সক্রিয়, বিএনপি থেকে এনসিপি, অপরাপর রাজনৈতিক দল, আমার ভাইয়ের পার্টি, ওনারা সবাই মাওলানা ভাসানীকে খুব ফলো করেন। মাওলানা ভাসানী বহুবার রাজনৈতিক দল পাল্টেছেন, কিন্তু কখনো উনি আদর্শ বদলাননি। উনি কখনোই দলের জন্য আদর্শ পরিবর্তন করেননি,
আদর্শের জন্য দল পরিবর্তন করেছেন। সুতরাং আমাদের রাজনৈতিক সামনে কিছু আইকনিক ফিগার আছে যেগুলিকে আমরা ফলো করার চেষ্টা করবো পলিটিক্যালি। আমি পলিটিক্যাল পার্টি করি আর না করি, আমার একদম পলিটিক্যাল সেন্স আছে। সুতরাং এনসিপি তার সিদ্ধান্ত সঠিক হয়েছে কি হয়নি, এটা এনসিপির যারা সরাসরি সমর্থক কর্মী, এটা তাদের ডিসিশন, তারা তাদের ভোটের মধ্য দিয়ে, তাদের মন্তব্যের মধ্য দিয়ে সেটা প্রমাণ করবে। আমার মনে হয় আমাদের এখন আমরা একটা কমপ্লিটলি একটা ইলেকশনের যেই রেস, সেই রেসের মধ্যে ঢুকে পড়েছি। সো এই রেসটা, এই মোমেন্টামটা তৈরি হয়েছে, আমরা এই মোমেন্টামটা ধরে বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার স্বার্থে দুর্দান্ত নির্বাচন দরকার। দীর্ঘদিন এখানে নির্বাচন বঞ্চিত মানুষ, সেই নির্বাচনটা আমার মনে হয় ভালো নির্বাচন হবে। কারণ ইতিমধ্যে আপনি এনসিপি সহ জামাতের জোট হওয়ার ফলে এটা একটা শক্তিশালী জোট হলো বলা যায়। অপরদিকে বিএনপির তো ইটসেলফ, বিএনপি একটা বড় পলিটিক্যাল পার্টি, দীর্ঘদিন রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। বিএনপিকে আমি বলি যে মনোনয়নের ক্ষেত্রে, বিএনপি এখন পর্যন্ত যাদেরকে মনোনয়ন দিয়েছেন তাদের এমন কোনো প্রার্থী আপনি খুঁজে পাবেন না যে প্রার্থীকে তার লোকালিটিতে, তার কনস্টিটিউয়েন্সির মানুষ চেনে না। কিন্তু অপর পার্টির ক্ষেত্রে এটা আছে, তাদের মনোনয়ন দিয়েছে এমন লোককে ওই এলাকার মানুষ তাকে হয়তো চেনেন না। এটা হচ্ছে বিএনপির হিউজ অ্যাডভান্টেজ, আবার টু সাম এক্সটেন্ট এটা ডিসঅ্যাডভান্টেজও। চেনার ফলে ওনার ছোটোখাটো ভুলও ওই এলাকার মানুষের কাছে যত বড় করে ধরা পড়েছে, অন্য একজন যাকে চেনে না তার অনেক অপকর্ম, তার অনেক চারিত্রিক গুণ সম্পর্কে কেউ জানেই না হয়তো। সো এই অ্যাডভান্টেজ নিয়ে তো বিএনপি এগিয়ে থাকবে। বিএনপিতে যে পরিমাণ ন্যাশনাল লিডার আছে, ডজন ডজন, অন্য পার্টিতে মিলিয়ে সব মিলে ওই পরিমাণ ন্যাশনাল লিডার হয়তো নেই। অতএব পার্টিগুলি যে চ্যালেঞ্জটা নিতে যাচ্ছে, বিএনপির মতো একটা বড় জোট, বিএনপির নেতৃত্বে নির্বাচনী একটা জোট হচ্ছে দেখা যাচ্ছে দৃশ্যত, সেই জোটের বিরুদ্ধে আরেকটা জোট ইলেকশন করতে যাচ্ছে। ইলেকশন হিসেবে আমরা যেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ইলেকশন প্রত্যাশা করি, আমরা সেই প্রত্যাশার ইঙ্গিত পাচ্ছি। জি সারোয়ার তুষার, এই যে এনসিপি একসময় মনে হচ্ছিল একক শক্তি, তারপর তৃতীয় শক্তিতে পরিণত হলো, এখন আপনারা আধিপত্য বিরোধী জোটের কথা বলছেন, কিন্তু জামাতের আধিপত্যটা বেশি থাকবে কিনা এই জোটে, এই যে শঙ্কার জায়গাগুলো? হ্যাঁ, না, প্রথম কথা হচ্ছে যে একক শক্তি তো আর একক শক্তি বলতে কিছু নাই, মানে আপনি একটা বড় শক্তি হতে চান, তো সেটা আমরা হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি। তো এখনো এই দলের তো 1 বছর হওয়ার আগে ইলেকশন করতে হবে, এটা তো একটা বাস্তবতা, এবং তার মধ্যে আবার সংগঠন বিস্তৃত করা, সব কিছু মিলিয়ে আমাদেরকে আগাতে হচ্ছে। এবং তার মধ্যে যারা 1 নম্বর শক্তি হয়েছে তারা সব আগে তৃতীয় দ্বিতীয় শক্তি থেকেই তারপর 1 নম্বর শক্তি হয়েছে, মানে এক ধাক্কায় তো হয় না। জামায়াত ইসলাম বিএনপির সাথে ছিল, তো বিএনপির সাথে যখন ছিল থাকার পরেই তো সে এখন আপনি দেখবেন তখন তৃতীয় শক্তি ছিল জামায়াত, এখন তো জামায়াত মোটামুটি দ্বিতীয় শক্তি বলা যাবে, এবং তারা সরকার গঠনও করতে পারে, এরকম একটা ব্যাপার আছে। ফলে এভাবেই হয়, আস্তে আস্তে হয়। এটা 6-7 মাসের দলকে আরেকটু সময় দিতে হবে। এর বাইরে আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে আধিপত্য বেশি থাকবে কিনা। না, আমাদের দিক থেকে তো আমরা এটা তো তাদের কোনো রাজনৈতিক জোটে অংশ নিই নেই, আমরা একটা সমঝোতা করেছি, নির্বাচনী সমঝোতা। এখানে সব কিছুই হবে ইনসাফের ভিত্তিতে এবং সমঝোতার ভিত্তিতে, এখানে কারোরই একক আধিপত্যের কোনো বিষয় নেই। যে যেখানে এর ব্যাপার হবে, একটা জিনিসই ব্যাপার হবে, সেটা হচ্ছে যে যেখানে প্রার্থী সেই দলকে সেখানে বাকিরা সহযোগিতা করবে। এর বাইরে বাকি, এবং এর বাইরে তো আমাদের যার যা দলীয় রাজনীতি থাকবে, দলীয় রাজনীতি আমরা কেউ ছাড়ছি না। তো সেই দলীয়, আমার দলীয় রাজনীতি তো তার জামায়াতের আধিপত্যের কিছু নাই, বা জামায়াতের দলের রাজনীতিতে আমার অনেক আলোচিত মুক্ত এনসিপি ছেড়ে দিল, 2-3 জন ছেড়ে গেছে, এবং এটা যে কোনো দলেরই আপনার একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা বাংলাদেশে মনোলিথিক পার্টি ছাড়া যে কোনো বড় এবং খুব বেশি অনর আইডিওলজিকে হোল্ড করে না এমন যে কোনো দলকে এই প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। এবং নাম বলাটা শোভন হবে কিনা জানি না, অনেক বড় বড় ফিগার বাংলাদেশে, যেমন ধরেন, আচ্ছা নাম বলি, যেমন ধরেন বজলুল চৌধুরী, বি চৌধুরী, কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব। তিনি যখন বিএনপি থেকে চলে আসলেন তখন তিনি ব্যক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ছিলেন, কিন্তু তার কিন্তু আর পলিটিক্যাল গুরুত্ব, যেটা দলের গুরুত্ব, সেটা কিন্তু আর নাই। চেষ্টা করেছেন ওনারা অনেক, কিন্তু দল কিন্তু আর করতে পারেন না। ফলে যারা বাংলাদেশে দলছুট হয়, সেই দলের এবং ওই দলের যারা মূল নেতৃত্ব তাদের বাইরে আসে, তাদের আসলে ব্যক্তি হিসেবে এক ধরনের অ্যাটেনশন তাদের প্রতি থাকে, কিন্তু আর সে অর্থে তারা খুব বড় কোনো কিছু করে ফেলতে পারেন এরকম উদাহরণ নাই। ফলে আমরা একটা ফোরামে সিদ্ধান্ত নিয়েছি, এবং সেই সিদ্ধান্ত যাদের মনোপুত হয় না, যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনে নোট অফ ডিসেন্ট নিয়ে আপনাদের এখানে আমরা অনেক আলাপ করেছি না। নোট অফ ডিসেন্টের মানে কি? নোট অফ ডিসেন্টের মানে হচ্ছে আপনার ভিন্ন মত আছে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ মতামত কিংবা 2/3 মতামত যেটার পক্ষে, আপনি সেটাকে মেনে নেওয়া ছাড়া তো উপায় নেই, কারণ বেশিরভাগ আদারওয়াইজ একজনের সিদ্ধান্তের ভিত্তিতে তার হবে না, একজনের চাওয়া পাওয়ার থেকে তার দল হয় না। ফলে এটা ডেফিনেটলি আমরা তো কাউকে হারাতে চাই নাই, এবং তারা চলে যাক এটাও আমরা চাই নাই, কিন্তু যারা দলের সিদ্ধান্ত মানতে পারছেন না তাদের তো আসলে তাদের জন্য তার দল বসে থাকবে না, দলকে দলের মতো করে আগাতে হবে। কিন্তু যেই দলের বয়স আপনি বলছেন এখনো তো 1 বছর হয়নি, 1 বছর আগেই ভাগা গড়ার খেলা আসলে কতটা স্বস্তি? দল ভাঙে নাই তো, দল ভেঙে কি আরেকটা দল করেছে? এখন পর্যন্ত এরকম নাই। হ্যাঁ, মানে এটা তো নতুন দলের, এটা আমি মনে করি যেটা খুব স্বাভাবিক এবং অনিবার্য একটা প্রক্রিয়া, যে দল ছেড়ে যাবে,
পদত্যাগ করবে, বিভিন্ন সিদ্ধান্ত আবার নিয়ে কেউ এসে যুক্ত হবে। আবার যুক্ত হবে। এটা তো একটা অনগোয়িং প্রসেস। এখন আমরা হয়তো নতুন মুখ পাবো, বা অন্যান্য বিভিন্ন জায়গায় যখন আমাদের সংসদ সদস্য থাকবেন সেখানে আরও অনেকে যুক্ত হতে পারে, অনেক কিছুই ঘটবে। এটা একটা অনগোয়িং প্রসেস এবং এনসিপি এখনও একটা গ্রোয়িং দল, প্রতিদিনই তার বিভিন্ন কলেবর বৃদ্ধি পাচ্ছে। আজকে এই মুহূর্তে ঢাকা মহানগর দক্ষিণ কমিটি গঠিত হয়েছে, এটা চলতে থাকবে। এর মধ্যে আমরা চাই না যে কেউ চলে যাক, কিন্তু যদি কেউ চলে যায় সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই চলে যাওয়াটা আগামী দিনে ভোটের মাঠে বড় প্রভাব ফেলবে কিনা, এই শঙ্কা আছে কিনা? না, খুব বেশি প্রভাব পড়বে এটার কারণে। একটা আলোচনা হয়েছে এবং কিছু কিছু মানুষ, যেহেতু যারা গেছেন তারা আমাদের দলের বেশ প্রমিনেন্ট ফেস ছিলেন, শুরু থেকে সামনের দিকে ছিলেন, এটা নিয়ে মানুষের তো একটা স্বাভাবিক একটা কনসার্ন তৈরি হয়েছে। আমাকেও আজকে অনেকে জিজ্ঞেস করেছেন, আমি যখন এলাকায় গেছি, একসাথে থাকতে পারলে অবশ্যই ভালো হতো, তাদের প্রতি আমাদের শুভকামনা থাকবে, কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে তো আমরা যেতে পারবো না, এই হচ্ছে বিষয়। জি, শেখ রবিউল আলম, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের শব্দ বারবারই ঘুরে ফিরে আসছিল যে বিএনপি তৃণমূলে একটা পর্যায়ে গিয়ে জামাতের বেশ, তৃণমূলে যে আদর্শে জামাতের প্রভাব, না আমি সেভাবে মনে করছি না। হ্যাঁ, মধ্যপন্থা, ডানপন্থা, বামপন্থা, তো মধ্যপন্থার সাথে ডানপন্থার একটা সম্পর্ক তো থাকেই যায়, মাঝখানে তো ডানপন্থা ডানে আছে, বামপন্থা বায়ে আছে, আপনি মাঝখানে আছেন, একটা তো একটা মিথস্ক্রিয়া তো থাকেই। সেটি যদি হতো তাহলে আপনি ভোটের রাজনীতিতে জামাত বিএনপির সাথে দীর্ঘদিন ঐক্য করেছে। আপনি কি দেখেছেন যে সর্বশেষ ভোটের রাজনীতিতে জামাত ওই ধরনের জনসমর্থন পেয়ে বা এই রকমের উল্লেখযোগ্য রায় পেয়েছে? তা কিন্তু পায়নি। তবে ওই জায়গাটা আমি একমত, যেটা ফায়েজ ভাই বলছিলেন যে জামাতের রাজনীতিতে যেটা হয় মানে আপনার গ্রোয়িংটা একটু স্লো, কিন্তু সেটা টেকসই হয়। আর বিএনপিতে যেটা হয় বা অন্যান্য প্রগতিশীল রাজনৈতিক দলের যেটা হয়, হ্যাঁ ওয়েবের মতো গ্রোয়িং হয়, আবার কোনো কোনো সময় এটা গ্রোয়িংটা একটু কমে যায়। কিন্তু মনে রাখা দরকার যে রাজনীতিতে এই আপনার দলের পারফরমেন্সের উপর, দল বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি কিভাবে রাজনীতি করছে তার প্রতি মানুষের কখনো কখনো সমর্থন বাড়বে, কখনো কখনো সমর্থন কমবে। এটাই কিন্তু গণতন্ত্রের সৌন্দর্য এবং মানুষের একটা দলের কার্যক্রমকে অবজারভেশন করার প্রক্রিয়া। জামাত আবার ওটা নেই, কিন্তু জামাতেরটা হচ্ছে একটা লোক জামাতের আদর্শে একবার যুক্ত হলো, সে আমি ওখানে থাকার চেষ্টা করছে, দু চারজন ব্যতিক্রম ছাড়া অধিকাংশ লোক চেষ্টা করছে, কিন্তু তাদের প্রবৃত্তিটা হচ্ছে খুব স্লো। আর আমাদের যেটা হয় সেটা হচ্ছে এই যে সমস্ত মানুষ কোনো কোনো সময় বিএনপি কেউ করে, কেউ ফ্যাসিবাদের সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের কথা যদি বলি, এনসিপি তো অনেকে আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, এর মধ্যে কিছু মানুষ আছে তারা সরাসরি রাজনীতির সাথে ওইভাবে যুক্ত না। তারা প্রার্থী, দল এবছর কেমন করছে, কি তার ম্যানিফেস্টোতে নিয়ে আসলো, কি তার এই বিগত দিনে রাজনীতিতে তার কর্মকাণ্ডগুলি ছিল, সেগুলি বিবেচনা করে কিন্তু 20-25% মানুষ নতুন করে সে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের তখন কাজ হচ্ছে ওই মানুষগুলিকেই আমাদের প্রতি সমর্থনটা মানে সমর্থনে নিয়ে আসা। সেই জায়গা থেকে বিএনপি সবসময় ভালো করেছে, অতীতেও করেছে, এই জন্য বারবার সরকার গঠন করেছে। জামাত এককভাবে জীবদ্দশায় একবার 18 সিট পেয়েছিল নির্বাচন করে, তারপর 3 সিট, এরকমই হয়েছে। এবারও জনগণ নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে তারা জামাতকে কতটুকু গ্রহণ করবে, সে জায়গায় থাকুক। কিন্তু একটা জায়গায় আমি বলি, যেমন তুষার বলছিলেন যে দলের রাজনীতি তো থাকবে, অবশ্যই দলের রাজনীতি থাকবে, কিন্তু এটাও ঠিক যে আপনি যখন আসন কেন্দ্রিক সমঝোতা হবে, ওই আসনে যে দলের ভোট বেশি তার প্রতি ডিপেন্ডেন্সি ওই প্রার্থীর দলের বাড়বে, যার ফলে একটা পর্যায়ে তাকে ওই দলের সিদ্ধান্ত, ওই দলের মন জয় করা, ওই দলের নেতাকে স্যাটিসফাইড করার একটা তাগাদা তৈরি হবে, পরিস্থিতি তৈরি হবে। তখন কিন্তু নিজ দলে মানে প্রার্থী যে দলের, তার দলের অবস্থানটা ধরে রাখাটা কঠিন হবে, বিভাজন তৈরি হবে, অনৈক্য তৈরি হবে। এটা হয়েছে অতীতে, যত জোট ছিল না কেন হয়েছে সেখানে। অতএব এনসিপির রাজনীতি থাকবে ঠিক আছে, কিন্তু এনসিপির রাজনীতিটা কত স্মুথলি থাকবে না। আরেকটা কথা বলা দরকার, এনসিপি মানুষের প্রত্যাশা ছিল কি, বলা হচ্ছে মানুষের যে প্রত্যাশা ছিল কি, নাকি প্রত্যাশা জাগানোর একটা চেষ্টা হয়েছিল? যদি জাগানোর চেষ্টা হয়ে থাকে তাহলে সেটা কিন্তু ভঙ্গ হতে যাবে যদি আপনি এভাবে অ্যালায়েন্স করতে চান। আমি অ্যালায়েন্সকে আমি আবারও বলছি ইতিবাচকভাবে দেখছি। আমি খালি বলছি যে অ্যালায়েন্স হওয়ার ফলে এনসিপি কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে সেই বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করছি মাত্র। আরেকটা হচ্ছে তরুণদের রাজনীতি নিয়ে বলছিলেন। দেখেন, তরুণদের রাজনীতি আমি আরেকভাবে দেখি, সেটা হচ্ছে তরুণরা রাজনীতিতে ইতিবাচক একটা বহমান প্রক্রিয়া থাকা দরকার। সেই জায়গা থেকে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে আমাদের রাজনীতির ইতিবাচক একটা তো থাকা উচিত, সবসময় ইতিবাচকভাবে এগোবে।
এবং সম্ভাব্য পরিস্থিতি, বিদ্যমান পরিস্থিতিতে রাজনীতির গুণগত পরিবর্তন তরুণরা যুক্ত না থাকলে সেটা হয় না। এই তরুণ মানে কোনো বিশেষ দল না, তরুণ মানে সব দলের তরুণ, তরুণ মানে রাজনৈতিক সচেতন তরুণ, তরুণ মানে আগামী দিনে নেতৃত্ব দিতে পারে যে কোনো দলে যে কোনো আদর্শ নিয়ে, যদি সেটা রাজনীতিতে বৈধ আদর্শ হয়, তাকে সুযোগ করে দেখা, তাকে উৎসাহিত করা, তাকে ধরেন আহ্বান জানানো, যেটা প্রধান উপদেষ্টা বলেছেন। যার ফলে এর ফলে তো প্রধান উপদেষ্টার এই আহ্বানের ফলে বিএনপিও সমৃদ্ধ হয়েছে, কনসেন্সে সমৃদ্ধ হয়েছে। নতুন প্রজন্মের অনেকে ছাত্র দল বা অন্যান্য সংগঠনের করছে, বিশেষ করে সহযোগী সংগঠন করছে। অঙ্গ সংগঠন করার সরাসরি সুযোগ নেই, অনুমোদিত না, কিন্তু সহযোগী অনেক সংগঠন তৈরি হচ্ছে। আমি এটা মনে করি যে তরুণদের রাজনৈতিক সচেতন হওয়া দরকার এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে, জন আকাঙ্ক্ষা ধারণ করে জনসমৃদ্ধি নিশ্চিত করে রাজনীতি করতে পারে, সেই ধরনের রাজনীতিতে তরুণদের সম্পৃক্ত হয়ে পুরাতন রাজনৈতিক দল বলেন, নতুন রাজনৈতিক দল বলেন, সেখানে তরুণরা যত বেশি যুক্ত হবে তত রাজনীতি সমৃদ্ধ হবে, প্রতিযোগিতাপূর্ণ হবে, গুণগত মানের পরিবর্তন হবে। জি, আবুল হাসান রুবেল, আপনি কিভাবে দেখেন এই যে অ্যালায়েন্স করে বা জোট করে এনসিপি কি আসলে ক্ষতিগ্রস্ত হলো না? ভোটের মাঠে কিছুটা সুবিধাজনক জায়গায় যাবে, সুবিধাই পাবে। ধন্যবাদ। মানে আমি ধরেন এনসিপি জোট করেছে, ফলে এনসিপি বুঝবে আসলে শেষ পর্যন্ত তাদের সুবিধা হলো না অসুবিধা হলো, লং টার্মে কি হলো। আমি আমার জায়গা থেকে বলতে পারি যে ধরেন বাংলাদেশে আসলে ধরেন বিএনপি একটা মধ্যপন্থী দল, জামায়াত মোটামুটিভাবে একটা ডানপন্থী দল, এটা আমরা মোটামুটি সবাই স্বীকার করি। তাহলে বাংলাদেশে যদি আপনি যদি স্পেস দেখেন, তাহলে বাংলাদেশে যদি একটা স্পেস হচ্ছে আসলে সোশ্যাল ডেমোক্রেটিক স্পেস ছিল। এনসিপি প্রথম থেকেই আসলে এই সোশ্যাল ডেমোক্রেটিক স্পেসকে যদি ধরতে চাইতো, যদি এই একটা ইডিওলজি ড্রিভেন পার্টি না হয়ে বরং যদি একটা পলিসি ড্রিভেন পার্টি হতো, যদি আসলে বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখাটা কি হবে, বাংলাদেশ আসলে কোন জায়গায় যাবে সেটা নিয়ে যদি রাজনীতি করতো, যেটা আমরাও করতে চাই, মানে এইরকম একটা রাজনীতি যদি আমরা সকলে মিলে গড়ে তুলতে পারতাম যে আসলে ভবিষ্যৎ বাংলাদেশটা নিয়ে আমরা ভাববো, ভবিষ্যৎ বাংলাদেশে কোন কোন পলিসিতে আমরা কি কি পরিবর্তন করতে পারি, সেই জায়গায় কার কার সাথে ঐক্য হচ্ছে কার কার সাথে অনৈক্য হচ্ছে সেটা আমরা ঠিক করতে পারি, এরকম যদি জায়গা হতো। যেমন বিএনপির সঙ্গে এই বিষয়ে আমরা অনেকগুলো বিষয়ে 31 দফাতে মানে ঐক্যমত্য হয়েছিল বলেই কিন্তু আমরা এখনো কোনো না কোনোভাবে এই জোটের সাথে মানে কি বলা যেতে পারে যে একটা সমঝোতা বা অন্য জায়গায় গিয়েছি, বা এইরকম জায়গা মানে ধরেন আপনি কোন জায়গায় আসলে ঐক্যবদ্ধ হতে পারেন, যে আসলে আপনার পলিটিক্যাল পলিসিটা কি, আপনার স্টেটের জন্য পলিসিটা কি, এবং সেই ক্ষেত্রে একটা বাংলাদেশের নতুন ধরনের পলিটিক্স গড়ে ওঠার একটা ভিত্তি আসলে তৈরি হতো যদি এই স্পেসটাকে ধরতে পারতো। আওয়ামী লীগ যেটা করেছিল সেটা যদি আপনারা চিন্তা করেন যে সমস্ত ধরনের লেফটেপ ডেকে নিয়ে এসে তাদের ভিতরে ঢুকিয়ে দিয়ে ওই পলিটিক্সের পুরো সম্ভাবনাটা নষ্ট করে ফেলছে। এবং আসলে বাংলাদেশে দরিদ্র মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, তার জন্য পলিসি কি হবে, বাংলাদেশে নতুন করে অর্থনৈতিক মানে ন্যায্যতা কিভাবে প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশে কিভাবে একটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে, এই জায়গাগুলোকে যদি আমরা ধরে এটা বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশকে ঘিরে যদি একটা পলিটিক্স গড়ে তুলতে পারতাম, এটা আমি বলতেছি সমস্ত রাজনৈতিক দল এবং মানে ধরেন বড় দলগুলো যেগুলো আছে তার বাইরে যদি এই পলিটিক্সটা তৈরি হতো, তাহলে আসলে যেটা হতো যে একটা নতুন ধারা তৈরি হতে পারত, যেটা দিয়ে আসলে আমরা বলা যেতে পারে একটা নতুন স্পেসকে আসলে অকুপাই করতে পারতাম, যেটার ভেতর দিয়ে আসলে বহু মানুষ আমাদের সঙ্গে যুক্ত হতে পারতো। আমি পলিটিক্সের এই সম্ভাবনাটা দেখি। এই সম্ভাবনার জায়গা থেকে আমি বলবো যে এই সম্ভাবনাটা ক্ষতি হয়েছে। এনসিপি দল হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছে না লাভবান হয়েছে সেটা তাদের হিসাব, তারা কতদূর যেতে পারবেন, কতদূর লড়াই করতে পারবেন সেটা নিশ্চয়ই তারাই ইয়ে করবেন। এবং মানে নতুন দল বলেই আমাদের সবাইকে সবাই তাদেরকে উপদেশ দেবো এরকম অধিকারও আমাদের নাই, ফলে তারা তাদেরটার সিদ্ধান্ত নেবেন। কিন্তু আমি আমার জায়গা থেকে দেখছি যে এই স্পেসটা বাংলাদেশে ফাঁকা আছে, এই স্পেসটাকে আসলে বাংলাদেশের রাজনীতিতে সামনে নিয়ে আসার যে সুযোগ ছিল, তারুণ্যের রাজনীতি বলতে আমি এই জায়গাটাকে বুঝি। তরুণদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার রাজনীতিটা আমি বুঝি। শুধু বয়সে তরুণ হলেই আসলে নতুন রাজনীতি হয় না, বয়সে তরুণরাও অনেক পুরনো রাজনীতি করতে পারেন, অনেক পুরনো রাজনীতির ফাঁদে আটকে পড়তে পারেন। ফলে এই সমস্ত জায়গা থেকে আমি বলি যে অবশ্যই বয়সের একটা মানে ধর্ম আছে, তার একটা প্রকাশ আছে, কিন্তু সেইটা আসলে তারুণ্যের রাজনীতি হবে যখন তারুণ্যের স্বপ্ন ভবিষ্যৎ এটাকে সে রিপ্রেজেন্ট করতে পারে। জি, ফয়েজ আহমেদ, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। অন্তর্বর্তী সরকারের মেয়াদেই
শহীদ শরীফ ওসমান হাদির খুনিদের বিচার শেষের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে পালিয়ে গেছে হাদি হত্যাকাণ্ডের মূল শুটার ফয়সাল ও তার সহযোগী। হাদির হত্যার বিচারের দাবিতে আপনি জানেন শাহবাগ সহ আজকে সারা দেশে কর্মসূচি ছিল, ইনকিলাব মঞ্চ তো মাঠে আছে। এই যে খুনিরা পালিয়ে গেল, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা আছে কিনা? ডেফিনেটলি আছে। ব্যর্থতাকে ইগনোর করার কোনো জায়গা নেই। এবার আমি একই সঙ্গে আপনাকে বলি, আমরা যে বাস্তবতায় আছি, একদম পরিকল্পিত একটা হত্যাকাণ্ড ঘটেছে, এটা বোঝা যাচ্ছে সব কিছুতে। এখন পর্যন্ত সরকারের কাছে বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলির কাছে যতগুলি তথ্য আছে তার ভিত্তিতে আমরা বলছি যে এটা একদমই পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। আমাদের ইমিডিয়েট ব্যর্থতা হচ্ছে আমাদের গোয়েন্দা ব্যর্থতা। আমরা এটা আগে থেকেই বুঝতে পারিনি। গোয়েন্দা ব্যর্থতাটুকুই নাগরিকদের চোখে আসে। আমি একজন নাগরিক হিসেবে আমার চোখেও আসে। আবার আমি সরকারকে প্রতিনিধিত্ব করে বলে জানি, এই গোয়েন্দাদের সাফল্যের কারণেই অনেক অঘটনও ঠেকানো সম্ভব হয়। সেগুলি নিয়ে কিন্তু আলোচনা হয় না বা সেগুলি জানা যায় না, এটা খুব রিয়েলিটি। সো সরকারের দিক থেকে সরকারের যে জায়গাটা ব্যর্থ হবে, অথরিটি যে জায়গায় ব্যর্থ হবে, সেটা নিয়ে হিউজলি ক্রিটিসিজম হবে, সেটা নিয়ে হওয়া উচিত বলেই আমি মনে করি। সো সেই জায়গায় তো ব্যর্থতা আছেই, কিন্তু কিছু রিয়েলিস্টিক জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে, সেটা সচেতন নাগরিক হিসেবেও চিন্তা করতে হয়। যেই সময়ের মধ্যে যেই পরিসরে যত দ্রুততার সঙ্গে তারা আগে থেকে সব ম্যানেজ করে চলে গেছে, ওই জায়গায় থেকে ঠেকানোটা খুব ডিফিকাল্ট ছিল, এটা মেনে নিতে হবে। সো এখন যদি সে পালিয়ে যেয়ে থাকে দেশের বাহিরে, সেটা যদি ঘটে, আমরা যতটুকু জানি এখনও সরকার বা আমাদের গোয়েন্দা সংস্থাগুলি, আমাদের বাহিনী এখনও বেশ কিছু ক্ষেত্রে আশাবাদী, কিছু ক্ষেত্রে মানে একদম পুরো এই সুষ্ঠু বিচারের স্বার্থেই, সুষ্ঠু তদন্তের স্বার্থেই কিছু জিনিস হয়তো শেয়ার করতে পারছে না তারা। সো ওই জায়গায় তো একটা ব্যর্থতা আছেই, কিন্তু আমরা এর পরবর্তী পদক্ষেপগুলিতে ব্যর্থতার পরিচয় দিতে চাই না। মানে ওসমান হাদিকে আমরা হারিয়েছি, কিন্তু তার খুনিদেরকে বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে আমরা আরেকবার ব্যর্থ হই, সেটা কেউই চায় না। সেই জায়গায় কাজ করা হচ্ছে। এখন আপনি যদি খেয়াল করেন, আমরা কিছু কিছু জায়গায় অনেক বেশি জাজমেন্টাল হয়ে যাই। এটা ধরুন আলোচনা হচ্ছিল যে যারা খুন করেছে তাদের পরিচয় তো সোশ্যাল মিডিয়া সব বের করে ফেলেছে। তাও যদি আপনি দেখেন যে হত্যাকাণ্ডের কত সময় পর, 6-7 ঘন্টা পর, তাই না? একই রকম সময় গোয়েন্দা সংস্থারও লেগেছে। এখন কাজের নেচারটা বোঝেন। এজ এ জার্নালিস্ট, আপনার কাছে যদি একটা ইনফরমেশন থাকে, আপনার স্বস্তি থাকবে না যতক্ষণ পর্যন্ত না এটা পাবলিক করতে পারবেন। বাট একজন গোয়েন্দা সংস্থার সদস্যের জন্য ততটাই চ্যালেঞ্জ, এই তথ্য পাওয়ার পরে সে এটা লুকিয়ে রাখবে, এটা পাবলিক হতে দিবে না। কিন্তু পিপল জাজ করে কি দিয়ে, যে সাংবাদিক তো এটা দিয়ে দিয়েছে, গোয়েন্দা কেন পারলো না? আরে ভাই, গোয়েন্দা কি পারলো সেটা যদি বলে দেয় তাহলে তার গোয়েন্দাগিরি থাকে না। সুতরাং এই বাস্তবতার মধ্যে আছি, এবং এমন একটি সেন্সেশনাল কিলিংয়ের পরে, পরিকল্পিত হত্যাকাণ্ডের পরে, এবং হাদির রাজনৈতিক বয়ান, তার বক্তব্য মানুষকে এতটা টাচ করেছে, এর ফলে এটা নিয়ে যে একটা বয়েল্ড পরিস্থিতি তৈরি হয়েছে, এটা খুব স্বাভাবিক। এই স্বাভাবিক পরিস্থিতির মধ্যেও সরকার তার দায়িত্বশীলভাবে তার কাজগুলি করার চেষ্টা করছে। এখন আমাদেরকে একটু ধৈর্য ধরা ছাড়া আসলে কোনো উপায় নেই এই জায়গাটায়। এখন ধরুন ফর এক্সাম্পল, যে মেইন শুটার সে পালিয়ে গেছে, কিন্তু ইন দ্য মিন টাইম আপনি টোটাল এই চক্রটাকে সর্ট আউট করতে পেরেছেন কিনা, এই প্রশ্নটা থাকবে। এর সঙ্গে যারা যারা সহযোগী, কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে হাদির বাবাকে কেন, ফয়সালের যে খুনি ফয়সাল, তার বাবাকে কেন অ্যারেস্ট করা হলো? মানে এটা তো পরিষ্কার, মানে এতটুকু আপনাকে বলি যে ফয়সাল যেই মোটরসাইকেল বহন করে হাদিকে গুলি করতে এসেছে, সেই মোটরসাইকেলের যে একটা নাম্বার প্লেট লাগিয়ে দেওয়া হয়েছিল ভুয়া, সেটা ফয়সালের বাবা লাগিয়ে দিয়েছে। তা আপনি এই হত্যাকাণ্ডে ফয়সালের বাবাকে কি শুধু একজন বাবা হিসেবে দেখার সুযোগ আছে? সেটা এই পরিকল্পনার সঙ্গে জড়িত, তার কোন জায়গায় কোন গাড়ি থাকবে কিভাবে। সো এটা একটা পরিকল্পিত, এবং তার পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় পেয়েছে। তাকে আইডেন্টিফাই করা, এটা বুঝে উঠতে পারা, ইমিডিয়েটলি হাদির চিকিৎসার ব্যবস্থা করা, সব মিলে যে পরিস্থিতিটা ছিল সেটার সুযোগ খুনিরা নিয়েছে। এই সুযোগটা না নিতে পারলে আমাদের জন্য আরও ভালো হতো। আমাদের সক্ষমতা এটার মধ্যে দিয়ে যেমন দুর্বলতা আছে বলে প্রমাণিত হয়, একই সঙ্গে আনফর্চুনেটলি আমরা অনেক বড় লসের মধ্যে দিয়ে একটা লার্নিং প্রসেসের মধ্যেও গেলাম। সুতরাং সেখান থেকে অনেক কিছু শেখার আছে, বাট এত বড় লস করে শেখার আসলে এটা টাফ, ডিফিকাল্ট, এটা খুব কস্টলি হয়। আপনি নিজেও বলছিলেন যে দেশ একটা পুরোতো নির্বাচনমুখী। এই যে হাদির এই খুনের ঘটনা তো নিঃসন্দেহে একটা বড় ধাক্কা, এবং এক ধরনের রীতিমতো আতঙ্ক আছে। সেই জায়গায় আসলে আগামী সময়টার জন্য মানে আশ্বস্ত করতে পারেন কিনা যে আর এই ধরনের ঘটনা হবে না, এবং প্রস্তুতিটা আছে কিনা? দেখুন, ঘটনা কি হবে না হবে সেটা আশ্বস্ত করার বিষয় নয়। আপনি যদি প্রধান উপদেষ্টার বক্তব্যকে যদি আমি কোট করি,
যখন থেকে নির্বাচনের কথা উনি বলছেন তখন থেকে উনি বারবার বলছেন আমরা একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে যাচ্ছি, এটা একটা যুদ্ধের মতো অবস্থা। বিকজ আমাদের এনিমিরা তো প্রতিনিয়ত নতুন নতুন পরিকল্পনা করছে। ধরুন এখন বললে আপনি বলবেন যে এটা কি ধরনের কমেন্ট, বাট রিয়েলিটি হচ্ছে আপনি এই ঢাকা শহরে একজন ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় উপর থেকে একটা ককটেল বোমা মেরে দিচ্ছে, এটা খুব ডিফিকাল্ট যে আপনার আগে থেকে এটা ঠেকানো। বাট আমি মনে করি সরকারেরও এটা করা উচিত, সরকারের যে সমস্ত সংস্থা আছে তাদেরও করা উচিত। কোনো ঘটনা ঘটে গেলে যদি ইমিডিয়েটলি সেটার বিষয়ে অ্যাকশন নেওয়া যায় তাহলে পরবর্তী ঘটনা রোধ করা সম্ভব। সো সেই পদ্ধতির মধ্য দিয়ে সরকার যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীগুলি সিরিয়াসলি কাজ করছে, তাদেরকে যতভাবে মোটিভেট করা যায়। আমি ওই রেফারেন্সে আর যাচ্ছি না যে আইন শৃঙ্খলা বাহিনীগুলিকে কী কী অবস্থার মধ্য দিয়ে কাজ করতে হচ্ছে বা কী কী অবস্থার মধ্য থাকা অবস্থায় তাদেরকে নিয়ে সরকারের কাজ করতে হচ্ছে, সেই রেফারেন্স আর যাচ্ছি না। বাট যেহেতু আমরা একদমই ইলেকশনের মোমেন্টামের মধ্যে আছি, আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং বিষয় হচ্ছে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা। শুধু আপনি হামলা হতে পারে সেই নিরাপত্তা থেকে নিশ্চিত করাই দায়িত্ব নয়, বরঞ্চ একটা জয়ফুল সিচুয়েশন ক্রিয়েট করতে হবে যার মধ্য দিয়ে মানুষ নির্বাচনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য এক ধরনের আগ্রহ বোধ করে। সেই জায়গায় সরকার কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কাজ করছেন, নানান সুরক্ষার পদ্ধতি নেওয়া হচ্ছে। দলগুলিকে ইতিমধ্যে কিছু ম্যানুয়াল প্রোভাইড করা হয়েছে, যে সমস্ত প্রার্থীরা নিজেরা প্রয়োজন মনে করছেন তারা সরকারের সহযোগিতা নিচ্ছেন সিকিউরিটি পারপাস। যে সমস্ত ব্যক্তিদেরকে সরকারের গোয়েন্দা সংস্থা তাদের অলরেডি অ্যানালাইসিসে মনে হচ্ছে তাদেরকে প্রোটেকশন দেওয়া উচিত সেটা দিচ্ছেন। ওভারঅল সবার জন্য একটা নিরাপত্তা বলয় তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই, বাহিনীগুলি আগের তুলনায় তৎপর। বাট ওসমান হাদির উপরে যে ঘটনা ঘটেছে সেটার মধ্য দিয়ে আমরা কোনো কনক্লুশনে পৌঁছে যেতে চাই না যে আমরা একটা ফেয়ার ইলেকশন বা আমরা একটা পিসফুল ইলেকশনের দিকে যেতে পারবো না। যদি ওটাতেই আমরা আটকে যাই তাহলে আমাদের পথ আটকে যাবে, আমরা আটকে থাকতে চাই না। জি সারোয়ার তুষার, এই যে হাদির খুনিদের এখনো ধরা গেল না এবং আজকে তো একদমই জানাই গেল যে তারা পালিয়ে গেছে। সরকারের পক্ষ থেকে যা যা মেজারমেন্ট নেওয়া হয়েছে, ফয়েজ আহমদ বলছিলেন এই যে জয়ফুল ইলেকশন এবং এটা আনন্দমুখর ইলেকশনের যেই মানে প্রয়োজনটা তো অবশ্যই, মানে এই পরিবেশটা নিশ্চিত হবে, এই মানে লক্ষণ আসলে আছে কিনা? লক্ষণ এখনও নাই। লক্ষণ থাকবে যদি দেখা যায় যে আগের তুলনায় পরিস্থিতি বেটারের দিকে যাচ্ছে, সেটা তো যাচ্ছে না। নতুন কোনো ঘটনা ঘটেনি, এটা সত্য, কিন্তু আগের তুলনায় বেটার জায়গাতেও যায় নাই। আর একটা আনন্দমুখর ইলেকশন, এই হাদির ঘটনা এর মধ্যে অবশ্যই এটা তো একটা দাগ তৈরি করেছে বড় ধরনের। কারণ তিনি তো শুধুমাত্র একজন জুলাই যোদ্ধা ছিলেন না, তিনি প্রার্থী ছিলেন ঢাকা ৮-এর মতো একটা আসনে। পরে তিনি মানে এক ধরনের তাকে চলে যেতে হয়েছে, মেরে ফেলা হয়েছে তাকে। এটা তো অবশ্যই এই নির্বাচনকে একটা বড়সড় ধরনের প্রশ্ন তৈরি করবে। এখন সরকারের উচিত হচ্ছে যে, যেটা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আজকে, আমরা তো তার পদত্যাগ চেয়েছি, যে তাকে তো এই পদে আর এখনও পর্যন্ত তিনি ধরতে পারেন নাই, সুতরাং তার থাকার কোনো এখতিয়ার নাই, কিন্তু তবু তিনি আছেন। বলেছেন যে নির্বাচনের আগেই এটার বিচার হবে, এই সরকারের মেয়াদে এখন এটা বিচার হবে, এই সরকার মেয়াদে হবে। এই সরকার মেয়াদ আছে আর 40 দিনের মতো বা 45 দিনের মতো। এই 45 দিনের মধ্যে যে আলামত দেখা যাচ্ছে, শুটার তো চলে গেছে, যদি সেই কথাটা সত্য হয় যে ভারতে চলে গেছে, তাহলে আপনি কিভাবে বিচার নিশ্চিত করবেন? হ্যাঁ, মানে একটা বড়সড় ধরনের প্রশ্ন আছে। এখন সরকারের উচিত হচ্ছে অন্যান্য জায়গায় যে সম্ভাব্য যে সহিংসতাগুলো সৃষ্টি হতে পারে সেইটা থেকে বিরত রাখা উভয় পক্ষকে, বা কোথায় কোথায় এগুলো কিন্তু মানে তৃণমূলের ইন্টেলিজেন্স জানে যে কোন কোন আসনের কি অবস্থা, কোথায় কারা ঝামেলা করতে পারে। আর আমাদের কাছে যে সমস্ত তথ্য থাকে সেগুলো আমরা ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা হয়েছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে তো এটা তো আছে, এটা তো গোয়েন্দারা রিপোর্টই দিয়েছিল ইসিকে। সেখান থেকেও পরবর্তীতে কিন্তু আর আপডেট নাই যে কয়টা কেন্দ্রকে আপনি ঝুঁকি হ্রাস করতে পারলেন, কয়টা কেন্দ্রের। তখন বলা হয়েছিল 67%, এখন এর মধ্যে মাসখানেক হয়ে গেছে। এখন মাসখানেকের মধ্যে আপনি কি এটাকে অর্ধেকে আনতে পেরেছেন? যদি এখন আমরা একটা জরিপ করে দেখি যে এটা 20%-এ নেমে আসছে, তাহলে বলা যাবে যে বেশ কিছুটা উন্নতি হয়েছে। সরকারের তো পরবর্তীতে আর কোনো আপডেট নাই। এখন মানুষের মধ্যে আবার আরেকটা জিনিস দেখবেন যে গণভোট নিয়ে সরকার তো একটা ক্যাম্পেইন শুরু করেছে, কিন্তু এটা কোনো ধরনের, আমি হঠাৎ করে আমার এলাকায় একটা জনসংযোগ করতে হঠাৎ করে দেখলাম যে এই গাড়িটা এক জায়গায় নীরবে দাঁড়িয়ে আছে, এই যে গণভোট নিয়ে গাড়ি, কিন্তু সেখানে কোনো মানুষ নাই, কিছু নাই, মানে এটার কোনো সারা শব্দই নাই। তো গণভোট নিয়ে সরকার যেভাবে বলেছিল 3 মাস তারা ক্যাম্পেইন করবে, সেটা কিন্তু হচ্ছে না। ফলে মানুষকে আমাদেরই বলতে হচ্ছে। এটা আমরা বলছি যে আপনাকে 2টা ব্যালট দেওয়া হবে, একটা রঙিন একটা মার্কার ব্যালট, কিন্তু সরকারের কিন্তু মানে এখানে ভূমিকাটা, মানে সেই লজিস্টিক্সটা আমরা দেখতে পাচ্ছি না যে প্রতিদিন গণভোটে একটা ক্যাম্পেইন হচ্ছে। এই সময়টা সবচেয়ে ভালো সময় ছিল, এই যে আপনার তফসিল ঘোষণার পর থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগ পর্যন্ত যে সময়টা, এখানে তো প্রার্থীরা তো এখন আনুষ্ঠানিক প্রচারণা করছেন না। এই সময়টার মধ্যে যখন আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তখন একটা নির্বাচনের ব্যাপক ডামাডোল তৈরি হবে। ওইটার মধ্যে মার্কা নিয়ে যে স্লোগান, মার্কার প্রতি মানুষের যে অনুরাগ, সেগুলো তৈরি হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই তফসিল থেকে ওই আনুষ্ঠানিক প্রচারণা আগ পর্যন্ত সময়টা ব্যাপকভাবে সরকার কাজে লাগাতো,
তাহলে কিন্তু আপনার গণভোটটা মানে মানুষ তো অলরেডি জানে যে সংস্কারের জন্য একটা ইয়ে আছে, কিন্তু সেটাকে আরও ব্যাপকভাবে চালানোর উদ্যোগ নেওয়া যেত, সেই উদ্যোগে যথেষ্ট ঘাটতি আছে। ইনকিলাব মঞ্চ তো আজকে সারা দেশে কর্মসূচি আছে, তারা রাজপথেই আছে। এই যে যখন ভোট, পুরো দেশ এক ধরনের ভোটের পথে, তখন এই যে দাবিতে রাজপথে থাকাটাও তো এক ধরনের মানে ভোটের পরিস্থিতিতে আবার তাদের দাবিটাও তো যৌক্তিক। দাবিটা 100% যৌক্তিক, এবং তাদেরকে যে ইনসাফ চাওয়ার জন্য বা বিচার চাওয়ার জন্য, তাদের ভাই হত্যার এবং তাদের নেতা হত্যার যে বিচার তাদেরকে চাইতে হচ্ছে রাস্তায় এসে, এটাই তো দুঃখজনক ব্যাপার। কিন্তু এটা ছাড়া তো বাংলাদেশে তো এই মানে যে এটা ইস্যুটাকে বিলুন করে দেওয়া হবে এবং অনেক আলোচনার ভিড় এটা হারিয়ে যাবে। পরে তারা যেটা প্রতিদিন এটা মনে করিয়ে দিচ্ছে যে জাস্টিস হচ্ছে বেয়ার মিনিমাম যেটা আমাদের লাগবে, সেটা অবশ্যই আমরা তাদেরকে পূর্ণ সংহতি জানাই। আমি নিজেও কয়েকবার গেছি এবং তাদের এইটা চালিয়ে যেতে হবে, এবং এই প্রেশারটা না রাখলে এই সরকার বলেছে যে হত্যাকাণ্ডের বিচার, কিন্তু আমরা তো এই সরকার 40-45 দিনের মধ্যে করতে পারবে কিনা আমি একটু আগে সন্দেহ প্রকাশ করলাম। পরের সরকারকেও কিন্তু এটা টপ প্রায়োরিটি রাখতে হবে, কারণ তিনি একমাত্র জুলাই যোদ্ধা, মানে সে অর্থে সারা দেশে আলোচিত জুলাই যোদ্ধা, যাকে এইভাবে নির্মমভাবে ঢাকা শহরের মধ্যে হত্যা করা হয়েছে, এটা কোনোভাবেই আমরা ভুলতে পারি না। এবং এইটার বিচারের দাবি, নির্বাচন আসুক যাই আসুক, এটা কিন্তু থাকবেই, এটার সাথে নির্বাচনের কোনো মানে সম্পর্ক নাই। জি, শেখ রবিউল আলম, এই যে হাদির খুনিরা ভারতে পালিয়ে গেল, এক ধরনের হলো, এবং তার হত্যার এবং খুনিদের বিচারের দাবিতে রাজপথে তো আন্দোলন আছে। আজকে কুমিল্লা, বরিশাল, রংপুর, সিলেট সব বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। শাহবাগে এখনও তারা মাঠে আছে। এই যে হাদির খুনিরা এখনও ধরা পড়ল না, এবং সরকারের পক্ষ থেকে যা যা উদ্যোগ নেওয়া হয়েছে, ফয়েজ আহমদ বলছিলেন হাদির এই ঘটনার পরে আসলে এটা তো সবসময় বলা হতো যে নির্বাচন বানচালের তো এক ধরনের চেষ্টা, এবং সবসময় নির্বাচনকে এক ধরনের প্রশ্নবিদ্ধ করার চেষ্টা আছে। সেই জায়গায় আপনারা যারা ভোটের মাঠে প্রার্থী আছেন, তাদের মাঝে আতঙ্ক কি আসলে পুরোপুরি কেটেছে কিনা? না, বিচার নিয়ে আমার 1% সংখ্যা নেই। এ সরকার করবে, নতুবা পরবর্তী সরকার করবেই, এখানে আমার 1% সংখ্যা নেই। আর আমরা যারা রাজনীতি করি, এই ঝুঁকি থাকে। অতীত ফ্যাসিবাদী শক্তির দোসররা রয়েছে, একটা বডি পালিয়ে গিয়েছে, সুবিধাভোগীরা রয়েছে, গণতন্ত্র নির্বাচন বানচাল করার প্রত্যক্ষ ঘোষণা রয়েছে, প্রত্যক্ষ ঘোষণা। তো আপনি নিরাপদ থাকবেন না, আপনাকে ঝুঁকি নিতে হবে। রাজনীতিবিদরা ঝুঁকি নেয়। এক হাদি অনাকাঙ্ক্ষিতভাবে গিয়েছে, খুব দুর্ভাগ্যজনক। হাজার হাদি তৈরি হবে তো, এবং সেই জন্যই তো আমাদের ঐক্য। অথবা আমরা যারা রাজনীতি করি, আমাদের এই চ্যালেঞ্জ নিতে হবে। শঙ্কা আছে, ঠিক আছে, উদ্বিগ্নতা থাকবে, কিন্তু এগুলি রাজনীতিবিদদের সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আরেকটা জায়গা হচ্ছে, ধরেন আমাদের সরকারের তো ব্যর্থতা আছে, ফয়েজ ভাই বলেছেন, এখানে আমি কোনো দ্বিমত করছি না, কিন্তু এটাও তো ঠিক। টার্গেট কিলিং অথবা ধরেন পরিকল্পিত হত্যা রোধ করা কিন্তু বেশ কঠিন। আমাদের যেটা হয়েছে, এতটা পরিকল্পিতভাবে হয়েছে যে মূল হত্যাকারী কিন্তু পালিয়ে যেতে সক্ষম হয়েছে দেশের বাইরে, যেটা বলছে সরকার এখন। কিন্তু তার সহযোগীরা অনেকে গ্রেফতার হয়েছে। বিচার 45 দিনেই করা সম্ভব। হ্যাঁ, এটা তো হবে যে মূল হত্যাকারীকে আপনি সাজা কার্যকর করতে পারছেন না। বিচার তো হবে, বিচার করা যাবে, গ্রেফতার না করেও বিচার হবে, বিচার করা যাবে। এবং পরবর্তীতে এই হত্যাকারীকে যদি বিদেশে যেয়ে থাকে, সেখান থেকে যে কোনো মূল্যে তার সাজা নিশ্চিত হওয়ার পর তাকে এনে সাজা কার্যকর করা, এটা চ্যালেঞ্জ হবে, এবং এই চ্যালেঞ্জ আমাদের নিতেই হবে। এখন একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, ফয়েজ ভাই যেটা ইঙ্গিত করতে চাইলেন, হয়তো এভাবে বলেননি, সেটা হলো যে প্রক্রিয়া তদন্ত এগোচ্ছে এবং খুনিদের যেহেতু চিহ্নিত করা গিয়েছে, অর্থাৎ এইভাবে পরিকল্পিতভাবে হত্যা করেও পালিয়ে যাওয়া যায়, কিন্তু হত্যার দায় এড়ানো যায় না, এটা প্রতিষ্ঠিত হচ্ছে। তাতে কি হবে, আগামীতে যারা এই ধরনের পরিকল্পিত কিলিংয়ে যাবে, তারা অনেকবার চিন্তা করতে হবে যে আমি পার পেয়ে যেতে পারবো কিনা, অথবা পার পেয়ে গেলেও আমি দায় এড়াতে পারবো না, আমাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এই দৃষ্টান্তটা যদি স্থাপন করা যায়, যেটা সরকার করতে চাচ্ছে, আমি এটাকে ইতিবাচকভাবেই দেখি, তাহলে আগামীতে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়, তার নিয়ন্ত্রণে অনেকটা সক্ষমতা আমরা দেখাতে পারবো। এখন হত্যা তো ধরেন অনাকাঙ্ক্ষিত। হাদিকে আমরা সবাই পছন্দ করি, এবং হাদি কিন্তু প্রার্থী নয়, শুধু প্রতিষ্ঠিত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা, প্রতিষ্ঠিত নেতা। তাকে হারানো মানে তার ডিপার্চার মানে পুরো আমরা যারা ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্যবদ্ধ শক্তি ছিলাম, তাদের পরাজয়, তাদের ব্যর্থতা, তাদের কষ্ট, তাদের যন্ত্রণা, এটা আমরা বুঝি। কিন্তু এটাও ঠিক যে আমাদের এটা ফেস করতে হবে, এবং আমাদের সরকারের প্রতি দাবি থাকবে, ঠিক আছে, কিন্তু সরকারকেও যেহেতু সঠিক ট্র্যাক এখনো পর্যন্ত আছে, এটা তো ব্যর্থতা, একজন পালিয়ে যেতে সক্ষম হয়েছে, এটা একটা ব্যর্থতা, কিন্তু সহযোগীরাও গ্রেপ্তার হয়েছে, বিচার কাজ সরকার শুরু করতে চাচ্ছে। একটা বিচার, ফৌজদারি এই ধরনের একটা মার্ডার মামলার বিচারের একটা আনুষ্ঠানিক প্রক্রিয়াও আছে। আপনি ইচ্ছা করে কালকে সকালে বিচার করতে পারছেন না, তাকে তো কিছু প্রসিডিউরটার ব্যাপারে আমার কাছে এখনো মনে হয়েছে সরকার ভেরি সিরিয়াস, এবং নট অনলি এই সরকার,
পরবর্তীতে যে সরকার আসুক না কেন, সে যাই করুক না কেন, হাদির খুনিরা দেশে পার পেয়ে যাবে, বিচার হবে না বা বিচার প্রক্রিয়া মনোযোগী থাকবে না। বাংলাদেশের যে দলই সরকার গঠন করুক, আমি তা বিশ্বাস করি না। যে দলই সরকার গঠন করুক না কেন, হাদির খুনিদের দৃষ্টান্ত মতো বিচার হবেই। এবং নট অনলি হাদির খুনি, ফ্যাসিবাদী যে পতিত শক্তি যারা এই গণহত্যা করেছে, যারা ধরেন মানবাধিকার লঙ্ঘন করে মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের বিচার এদেশে হবে। তাদের রাজনীতির নামে অথবা তারা না থাকলে রাজনৈতিক ভারসাম্য থাকে না, নির্বাচন ক্রেডেবল হয় না, যারা এই বয়ান তৈরি করতে চায় তাদের এদেশে কোনো প্রশ্রয় থাকবে বলে আমি মনে করি না। জি, আবুল হাসান রুবেল, এই যে হাদির খুনিদের বিচার হবে, আপনি মানে কি বলবো, বিশ্বাস রাখেন কিনা? ধন্যবাদ। প্রথমত আমি বলি যে হাদির যে মৃত্যু, এটাকে আমি এক ধরনের বলি, আচ্ছা এটা হচ্ছে শহীদ মৃত্যু। সে একটা অভ্যুত্থানে তিনি ভূমিকা রেখেছেন এবং অভ্যুত্থানে ভূমিকার পরবর্তীতে তিনি বাংলাদেশে আমরা দেখেছি যে আসলে নির্বাচন করার যে নতুন তরিকা তিনি হাজির করেছিলেন, সেটা মানুষের মনোযোগ আকর্ষণ করেছে এবং সাধারণ মানুষের সমর্থন ভালোবাসা তিনি পাচ্ছিলেন। এরকম অবস্থায় তাকে একটা হত্যা করা, এটা আসলে মানে একদিক থেকে আমি যেমন ওই অন্য যেটা বলি যে মানে নির্বাচনকে যে ক্ষতিগ্রস্ত করা বা প্রশ্নবিদ্ধ করা, এই নির্বাচনেরও কিন্তু একটা প্রতীক হয়ে উঠেছিলেন হাদি। হাদি একটা নতুন ধরনের নির্বাচনের জন্য আসলে লোকের কাছে যাচ্ছিলেন এবং আমি দেখেছি যে আমি যা যা চিন্তা করেছি যে এইভাবে যাব, তার অনেক কিছুই হাদি করছিলেন। ফলে এই পুরো জিনিসটা হচ্ছে যে আসলে একজন প্রার্থী যখন আসলে একটা নতুন রাজনীতির কথা বলবেন, যখন আসলে তার ওই রকম ভাবে আর্থিক এবং অন্যান্য সঙ্গতি কম, তখন তিনি কিভাবে যাবেন তার একটা উদাহরণ আকারে তিনি হাজির হয়েছিলেন। ফলে এই দিক থেকে আমি বলবো যে এটা হচ্ছে একটা পুরো নতুন রাজনৈতিক যে প্রক্রিয়া শুরু করার যে চেষ্টা, সেটার উপরেও একটা আঘাত। এই জায়গা থেকেও আমি বিষয়টাকে দেখি। এবং আরেকটা জায়গা আসলে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ধরেন আমি সরকারের ব্যর্থতা এই খুনের পরে কি হলো সেটা দিয়ে বিচার করতে চাই না। ধরেন এই যে এতজন আওয়ামী লীগের লোকজন যারা আসলে এখানে, এটার সাথে আওয়ামী লীগ যে যুক্ত, এটা তো আমরা মোটামুটি ভাবে সকলেই জানি। তারা যে পালিয়ে গেল, পালিয়ে যাওয়া একেবারে প্রথম দিকেই প্রত্যেকটা ওই যে বড় বড় নেতা যারা আছে, বিভিন্ন ধরনের অর্থকড়ির যারা মালিক হয়েছে, এটার তথ্য তো সরকারের কাছে বিভিন্নভাবে থাকার কথা। তাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ হলো না কেন? এখানে কত টাকার লেনদেন হয়েছে সেগুলোরও নানা তথ্য তো আসছে। তাহলে এই যে অ্যাকাউন্টগুলো ফ্রিজ হলো না কেন, এই যে কিভাবে আসলে পুরো মানে পুলিশকে যেভাবে আসলে কার্যকর করা দরকার ছিল, সেটা তো আসলে আমরা করতে ব্যর্থ হয়েছি। মানে এই অন্তর্বর্তীকালীন সরকার করতে ব্যর্থ হয়েছে, তার মানে আমরাও কোনো না কোনোভাবে ব্যর্থ, এই অর্থে যে আমরা তাকে সমর্থন দিয়েছি। তো এই জায়গাতে যে আমাদের ব্যর্থতা, সম্মিলিত ব্যর্থতা, এই সম্মিলিত ব্যর্থতার সুযোগ নিয়েছে তো তারা। আমরা আরেকটা জিনিস আমি বলবো যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে দেহ ভাষা, মানে আপনি বডি ল্যাঙ্গুয়েজ কি দিচ্ছেন, এটা কিন্তু অনেক ম্যাটার করে। আপনি প্রথম থেকে আমরা দেখছি যে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ যারা এখানে দায়িত্বে আছেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজে একটা সমস্যা আছে। তাদের দেখলে মনে হয় যে না, যে তারা কিছু করতে পারবেন। ফলে জনগণের ভেতরে কোনো আস্থাও জন্মানো হয় না। ফলে এই জনগণের ভেতরে আস্থা জন্মাতে হলে তাদের কাজ করে দেখাতে হবে এবং বডি ল্যাঙ্গুয়েজে সেটা থাকবে যে আমি কাজটা করছি। তারা যেভাবে ঢেলে ঢালা ভাব দেখান বা বিভিন্ন ধরনের কথাবার্তা, মানে কোনো কোনো সময় তো একেবারেই কি বলা যেতে পারে যে দায়িত্বজ্ঞানহীন কথাবার্তাও বলেন। যে দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা বলা এবং এই সমস্ত জায়গা থেকে যদি তারা বেরোয় না আসতে পারেন, যদি তারা এইটার বিচারের বিষয়ে জনগণের ভেতরে আস্থা তৈরি করতে না পারেন, তাহলে তো মানুষ তো রাজপথে থাকবেই। কারণ তো মানুষ ন্যায় বিচার চায়, ন্যায় বিচার ছাড়া দেশে কখনো শান্তি আসে না। জি, ফয়েজ আহমেদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন 25 তারিখ, আজকে নিয়ে 4 দিন তার বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম, বিভিন্ন কার্যক্রম দেখেছে। প্রশ্নটা আপনার কাছে এভাবে রাখতে চাই, যেহেতু আপনি দীর্ঘদিন পলিটিক্যাল এই জায়গাগুলো করেছেন, মানে এভাবে বলতেছে, অনেক জায়গায় বলা হচ্ছে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে যে তিনি আগামী দিনে সম্ভাব্য প্রধানমন্ত্রী। তার আসলে সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি মোটা দাগে যদি বলেন? না, বাংলাদেশ তো ইটসেলফ একটা ভেরি চ্যালেঞ্জিং পজিশনে আছে। প্রথম কথা হচ্ছে, মানে আপনি যেহেতু বললেন যে আমার জার্নালিজমের কথাই বললেন, পলিটিক্যাল জার্নালিজম করেছি আমি আপনাকে অনেস্টলি একটা রিমার্ক করি, পরবর্তী যে সরকারই আসবে না কেন, তারা দেখবে যে আসলে প্রফেসর ইউনূসকে তারা যে দায়িত্বটা দিয়েছিল 1.5 বছরের জন্য, সেই সময় মানে উনি আসলে গার্বেজ ক্লিন করেছেন। এখানে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ আরও ভালো থাকে। যুদ্ধ বিধ্বস্ত দেশে অনেক প্রতিষ্ঠান থাকে না, নতুন করে শুরু করতে হয়। ধরুন আমার পুলিশ তো আমি পুরোটা বাদ দিয়ে আবার শুরু করতে পারিনি, আমার নির্বাচন কমিশনের সব অফিসিয়ালকে বাদ দিয়ে আমি আবার নতুন করে শুরু করতে পারিনি। অর্থাৎ
এখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি যেভাবে ধ্বংস হয়ে গেছে, সেখানে এই সরকার কোনো রকম রিপেয়ার করে একটা নির্বাচন অনুষ্ঠানের পথে যাচ্ছে। সুতরাং ইকোনমিকে যেভাবে মানে আপনার একদমই ফাঁকা বানিয়ে ফেলা হয়েছিল সব কিছু, সেই জায়গাটাকে মোটামুটি সচল করে একটা গতিতে নিয়ে আসা হয়েছে। উনি এগুলির যে সরকারই আসবেন, ওনারা এগুলি কন্টিনিউশনের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন এবং দেখবেন যে বাস্তব অবস্থাটা আসলে কী ছিল। সেক্ষেত্রে জনাব তারেক রহমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, উনি গত 17 বছর যেই দেশের মধ্যে ছিলেন, সেখানকার যেই রাজনীতি উনি দেখেছেন, সেখানকার যেই সোশ্যাল সার্ভিস উনি দেখেছেন, উনি তো এগুলি ধারণ করেছেন। উনি যদি আপনি 17 বছর ধরেই খেয়াল করেন, ওনার নানান বক্তব্যে, বিশেষত নির্বাচনের আগে, এর আগে বিভিন্ন সময় 31 দফা নানান কর্মসূচি, উনি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়েছেন, সেগুলিতে কথা বলেছেন। তিনি অনেকবার আপনি ইংল্যান্ডের যেই ন্যাশনাল হেলথ সার্ভিস, ন্যাশনাল হেলথ অথরিটি বলে তারা, NHA, সেটা রেফারেন্স দিয়েছেন। তিনি সেখানকার এডুকেশন সিস্টেম নিয়ে কথা বলেছেন, সেখানকার ইয়াংদের আপনার সলভেন্সির কথা, তাদের আনএমপ্লয়মেন্ট কীভাবে দূর করা যায়, সেগুলি নিয়ে কথা বলেছেন। অতএব উনি যে পরিবেশটা দেখে এসেছেন, উনি যে দেশে সে দায়িত্ব নেবেন যদি উনি নির্বাচিত হন, উনি প্রধানমন্ত্রী হন, সেক্ষেত্রে ওনার ওই জায়গাটা ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে, টু বি ভেরি ফ্র্যাঙ্ক, ওনার বিশাল দল। বিএনপি এত বড় দল, বিএনপির এত নেতাকর্মী, এটা সামাল দেয়া যে কোনো নেতার জন্য যে কোনো পজিশনে খুব চ্যালেঞ্জিং। উনি অভ্যুত্থানের পরবর্তী সময় ধরে উনি নানানভাবে উনি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কোনো ক্ষেত্রে উনি সহ টপ লিডারশিপ কিছু কিছু ক্ষেত্রে অসহায়ত্ব প্রকাশ করেছেন, এভাবে বলেছেন যে আমরা তো সরকারে নেই যে তাদেরকে মামলা করতে পারি। বিএনপি মেবি বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো রাজনৈতিক দল যেই দল তার নিজের কর্মীর বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করেছে। 5 তারিখের পরবর্তী সময় তাদেরকে এটা করতে হয়েছে। প্রচুর নেতাকর্মীকে সাসপেন্ড করতে হয়েছে, আবার অন্যায্যভাবে অনেকে সাসপেন্ড হয়েছেন। ধরুন 17 বছরে যারা যেই নেতার সম্পত্তি দখল হয়েছেন, উনি এখন একটা অনুকূল পরিবেশে সেই দখল হওয়া সম্পত্তি পুনরুদ্ধার করতে গিয়ে আবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। প্রতিহিংসাটা দুই রকম এই ধরনের পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে হয়। একরকম হচ্ছে কিছু লোক তো তার অটোমেটিক এনিমি থাকেই, এনিমি তো সব পালিয়ে যায়নি, সেই এনিমিটা এখন একটা অন্য খোলস ধরে সাধারণ নিরীহ মানুষ যে আমার জমি দখল করছে এরকম দেখানোর চেষ্টা করে। অপরদিকে ধরুন রবি ভাই, ওনার একটা নিজ দলের পলিটিক্যাল অপোনেন্ট থাকতে পারে, সেই গ্রুপটাও সামনে নমিনেশনকে চিন্তা রেখে, দলের পদ পদবি সুবিধা এসব চিন্তা রেখে ওনাকে যদি কোনোভাবে এগুলিতে ব্লেম দিয়ে দমিয়ে রাখা যায়, ওনার জন্য রাজনৈতিক সুবিধা, এগুলিতে হিউজ চ্যালেঞ্জ। সুতরাং ওনার দল সামলানো, দেশ সামলানো, সরকার সামলানো, এবং বিএনপি দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে থাকার কারণে ঠিক সরকার পরিচালনার মতো করে যে ধরনের প্রচুর লিডারশিপ সেখানে একটা ওরিয়েন্টেশনের মধ্যে থাকে পাইপলাইনে, সেটার একটা গ্যাপ তৈরি হয়েছে। এটা এই ধরনের পলিটিক্যাল পার্টির এই গ্যাপটা বড় গ্যাপ, কারণ আওয়ামী লীগ টোটাল সিস্টেমটাকে নষ্ট করে দিয়ে গেছে। আপনি খেয়াল করলে দেখবেন আওয়ামী লীগ সর্বশেষ 2 সংসদ, অর্থাৎ 24-এর যে নির্বাচিত সংসদ, এই নির্বাচিত সংসদের কয়েকদিন তারা পেরেছে ক্ষমতায় থাকতে, সেই সময়কার সংসদ, এবং তার পূর্ববর্তী সংসদের শেষ দিকের যদি খেয়াল করেন, আওয়ামী লীগের যে সমস্ত নেতারা হাইব্রিড বা নানানভাবে নানান অপবাদ ছিল, এই নেতারা পর্যন্ত পার্লামেন্টে দাঁড়িয়ে ব্যুরোক্রেসির এগেইনস্টে কথা বলেছে, সরাসরি আমলাতন্ত্রের এগেইনস্টে কথা বলেছে। তার মানে কি, তারা রাজনীতিটাকে পলিটিশিয়ানদের হাত থেকে নিয়ে আমলাদের হাতে দিয়ে রাজনীতি করতে গিয়ে, মানে ভেজাল ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতা আসতে গিয়ে টোটাল পলিটিক্সটাকে জিম্মি করে ফেলেছে একটা চক্রের কাছে। সেই চক্রের মানে মিনিস্টার সচিবকে স্যার বলা লাগতো, এরকম আমরা দেখেছি। এমপি তার নির্বাচনী এলাকায় প্রবেশ করলে সেখানে থানার ওসি একজন এসআইকে পাঠিয়ে দিয়েছে, যাও নিয়ে আসো, এরকম দেখেছি। হ্যাঁ, ওসির কাছে এমপি গিয়েছে দেখা করতে, এরকম দেখেছি। এবং থানা রাস্তার সাব ইন্সপেক্টররা বলেছে আমরাই তো ভোট দিয়ে আপনাকে জিতিয়েছি, আপনি আবার এত কথা বলার কি? সুতরাং ক্রাইসিসটা কোথায়? ক্রাইসিসটা হচ্ছে, আপনি তারেক রহমান যদি একটা দুর্দান্ত সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে বিজয়ী হয়ে ক্ষমতায় আসেন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ সব কিছু হবে আলাদা, বিকজ পিপলস পাওয়ারটা ওনার সঙ্গে থাকবে। বাট আনফর্চুনেটলি যে কোনো পলিটিক্যাল পার্টি, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে হয়েছে, যদি ত্রুটিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে আপনি ক্ষমতার মসনদে যান, সেই ক্ষমতার মসনদে আপনি স্বস্তিতে থাকতে পারবেন না। সে জায়গায় বিএনপির ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে, আপনি যেটা বলছেন যে উনি প্রাইম মিনিস্টার হলে কি চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ, এগুলি লিস্ট করে বলা যাবে। বাট ইমিডিয়েট চ্যালেঞ্জ হচ্ছে বিএনপিকে একটা ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে জিততে হবে। সেই ফেয়ার ইলেকশন ফেয়ার হওয়ার জন্য সরকারের অনেক মেকানিজম থাকবে, বাট সবচেয়ে বড় দায়িত্বশীল ভূমিকা বিএনপিকে রাখতে হবে। জি স্যার, তুষার, তারেক রহমানের সামনে কি চ্যালেঞ্জ এবং এই যে ফেয়ার নির্বাচন? হ্যাঁ, না, সুষ্ঠু নির্বাচন তো একটা মানে প্রিরিকুইজিট। এই মুহূর্তে আমাদের একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশকে স্টেবল জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা প্রধানত সবচেয়ে জরুরি জিনিস। যে কোনো দলের প্রধানের যেমন অনেক চ্যালেঞ্জ থাকে,
তারেক রহমান সাহেবের উপর অনেক চ্যালেঞ্জ আছে এবং তিনি লম্বা সময় দেশের বাইরে ছিলেন, কিন্তু এখানে তিনি অনেক আমি বলবো যে ব্যাপকভাবে নিজের মুনশিয়ানা দেখিয়েছেন। মানে বাইরে থেকে দল পরিচালনার ক্ষেত্রে একটা টাইম ডিফারেন্স এবং এসবের মধ্যেও পুরো দলের আমি যতটুকু শুনতে পাই, এটা সবাই জানে, ইউনিয়ন পর্যায় পর্যন্ত যোগাযোগ রাখা, তো ডেফিনেটলি এটা মানে আউটস্ট্যান্ডিং ব্যাপার। এখন তিনি দেশে এসেছেন, এটা এই দলকে তো অবশ্যই চাঙ্গা করেছে। তাদের সাংগঠনিক যে শৃঙ্খলা সেটা ফিরে মানে যেখানে যেখানে ব্যর্থ আছে সেখানে ফিরে আসবে, এবং অনেক চ্যালেঞ্জও তো তাকে নিতে হবে, কারণ এখানে এখন সংস্কার এবং আরও যে ব্যাপারগুলো গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষাগুলো তৈরি হয়েছে বাংলাদেশ রাষ্ট্রকে কেন্দ্র করে, এগুলো প্রত্যেকটা রাজনৈতিক দলকে ডেলিভার করতে হবে, যারাই ক্ষমতার পার্ট। কারণ বিরোধী দলও কিন্তু, যারাই সরকার হোক কিংবা বিরোধী দল হোক, সবাই তো আসলে ক্ষমতারই পার্ট। ফলে সেগুলো যেই সরকারে আসুক বা যে বিরোধী দল আসুক, সবাই মিলে বাংলাদেশ রাষ্ট্রকে আগের জায়গা থেকে একটা উন্নত জায়গায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে সবার চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জে তো বাংলাদেশের সবচেয়ে বড় দল হিসেবে, বড় দলের প্রধান হিসেবে জনাব তারেক রহমান সাহেবকে যথেষ্ট কসরত করতে হবে। আমার ধারণা যে আমি চাইবো, অবশ্যই তার প্রতি আমার শুভকামনা আছে যে তিনি এতে সফল হবেন। জি, শেখ রবিউল আলম, আপনার কাছে একটু পরে আসছি, একটু আবুল হাসান রুবেল, আপনার কাছেও একই প্রশ্ন রাখতে চাই যে সংস্কার, গণতান্ত্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে যত চ্যালেঞ্জ তারেক রহমানের সামনে। খুবই কঠিন প্রশ্ন এদিক থেকে যে আসলে চ্যালেঞ্জের পরিমাণ এত বেশি যে একটা বিধ্বস্ত, এক অর্থে যুদ্ধ বিধ্বস্ত নয়, কিন্তু তাই বলছেন মানে এক অর্থে আসলে সমস্ত দিক থেকে কুরে খাওয়া, মানে ধসে যাওয়া একটা ব্যবস্থাকে নতুন করে সাজানো, এই জায়গায় একটা চ্যালেঞ্জ। কিন্তু আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা মনে হয় সেটা হচ্ছে যে আসলে গত রেজিম, বাংলাদেশের মানুষের ভেতরকার যে ঐক্য, একটা পলিটিক্যাল মানে সিস্টেম দাঁড়ায় থাকে আসলে একটা রাষ্ট্র ব্যবস্থার উপরে। এই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে জনগণের একটা যে ঐক্য থাকে, মানে আপনি অন্য রাষ্ট্রের সঙ্গে ডিল করবেন কিংবা মানে দেশের ভেতরে ডিল করবেন, সেখানে ন্যাশনাল ইউনিটি, এই জায়গাটা যদি না থাকে, ধরেন আপনি দেশের স্বার্থের ব্যাপারে, আগে আমরা ধরেন একটু খেয়াল করলেই দেখবেন যে আওয়ামী লীগের লোকরা বলছে যে দিল্লি আছে, আমরা আছি, মানে পরিস্থিতিটা এরকম জায়গায় গিয়েছিল যে স্টেট না, একটা কিছু গোষ্ঠী বা পার্টির সঙ্গে আরেকটা স্টেটের সম্পর্কিত হচ্ছে। ফলে এক অর্থে পিপল আর স্টেট দুইটাকে আলাদা করে ফেলা হয়েছিল। এই দুইটাকে একত্রিত করা এবং পিপলের ভেতরকার এই জায়গাটা তৈরি করা যে এটা আমার দেশ এবং আমার দায়িত্ব হচ্ছে এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। সমস্ত রাজনৈতিক দল অনুভব করবে যে আমার এইটা দেশ, ফলে আমার দায়িত্ব হচ্ছে এইখানে সবচেয়ে ভালো কি হতে পারে। আমি সরকারকে অবশ্যই ক্রিটিসাইজ করব, সরকারের দোষ ত্রুটি অবশ্যই তুলে ধরবো, কিন্তু সেটার উদ্দেশ্য হবে হচ্ছে যে আমার দেশের স্বার্থে যাতে এটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা এই আবহটা তৈরি করা, এই এনভায়রনমেন্টটা তৈরি করা। এই এনভায়রনমেন্টটা যদি তৈরি হয় তাহলে আসলে অন্যান্য জিনিসকে আসলে ট্যাকল করাটা সুবিধাজনক হবে এবং মানে ভালো হবে বলে আমি মনে করি। জি, শেখ রবিউল আলম, যে দল সামলানো, দেশ সামলানো, যুদ্ধ বিধ্বস্ত দেশের চেয়েও ভয়াবহ পরিস্থিতি, স্বাস্থ্য, অর্থনীতি, নানা খাতে, সেই জায়গায় আপনার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যত চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ। যেমন ধরেন একটা, আপনি যদি বলি রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি তো ওয়াকিচো অথবা বিধ্বস্ত অথবা ধরেন একবার নেতিবাচক জায়গায় আছে, সেটা হয়তো এটা সময় সাপেক্ষ বটে এবং জাতীয় একটা ঐক্য দরকার বটে। সেই জায়গাগুলি হয়তো ফাংশন করা যাবে, কিন্তু দ্রুততম সময়ের মধ্যে ফাংশনের মানুষের প্রত্যাশা আসে। আমাদের জাতি হিসেবে এইরকম, আপনাকে তো ওই সময় দিতে চাইবে না মানুষ। অন্তর্বর্তীকালীন সরকার সীমাবদ্ধতা আছে, বুঝতে চাইলো মনে হলো যে বাংলাদেশের ইতিহাস সবচেয়ে বেস্ট সরকার হবে, সব উন্নয়ন করে দেবে, সব সমস্যার সমাধান, প্রত্যাশার যে চাপ, এই চাপটা আছে। আরেকটা জায়গা হচ্ছে মানুষ কিছু পরিবর্তন চায়, রাজনীতিতে চায়, রাষ্ট্র ব্যবস্থাপনায় চায়। আমি অনেককে জিজ্ঞেস করছি সে কি পরিবর্তন চায়, কিন্তু সে বলতে পারে না। তার বক্তব্য সে পরিবর্তন চায়। এখন রাজনীতিবিদদের ওই তার মননে যে পরিবর্তনটা আছে সেটা প্রথমে আগে ধারণ করতে হবে, চিহ্নিত করতে হবে, তারপর বাস্তবায়ন করতে হবে। কিন্তু এই সময়টা যথেষ্ট হবে কিনা তিনি আসার পর যে চ্যালেঞ্জগুলি ফেস করবেন সেই জায়গায়, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, এটা চ্যালেঞ্জ হবে। দলটা উনি গুছাতে জানান, দলটা উনি গুছিয়ে নিতে পারবেন, এটা আমি বিশ্বাস করি। কিন্তু মানুষের মননে যে একটা প্রত্যাশা রয়েছে, আমি আপনাকে বললাম, সে বলতে পারে না, কিন্তু সে একটা রাজনীতি বাংলাদেশটাকে একটু ভিন্নভাবে দেখতে চায়। সেই ভিন্নটা আমি অনুধাবন করি কিনা, তারপর সেটা প্রতিষ্ঠিত করতে পাই কিনা, সেটা একটা জিনিস। আরেকটা জিনিস আপনি দেখবেন, আপনি তো বিরোধিতার মুখে পড়বেন, কারণ আপনার বিরোধী দল আছে, বিরুদ্ধ রাজনৈতিক দল আছে, আবার বিরোধী দলও থাকবে, আবার রাজনৈতিক দলও থাকবে। সেখানে যেটা হবে, সে কিন্তু আপনাকে কোনো কিছু তার পরিচ্ছন্নভাবে আপনাকে করবে না, দায় দিবে না।
সেও কিন্তু ওই আপনার তার স্বার্থে কোনো কোনো সময় অপরিকল্পিত, কোনো কোনো সময় অপ্রত্যাশিত, কোনো কোনো সময় গুজব আকারে আপনার উপর দায় চাপাতে চাইবে সার্বক্ষণিকভাবে। আপনি কিন্তু মেজরিটি ভিত্তিতে ধরে নিচ্ছি বিএনপি সরকার সংখ্যাগরিষ্ঠতা পেল এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় গেল, আপনি কিন্তু রাজনৈতিক দল এবং অন্য বিরোধী দল সে কিন্তু আপনাকে বিদ্যমান পরিস্থিতিতে কোনটা ন্যায্য সেবাতে সহযোগিতা করবে না, আবার যেখানে বিরোধিতা করতে হয় সেখানেও সে ন্যায্যতা অনুসরণ করবে না, সে দায় চাপাতে চাইবে, আপনাকে ব্যর্থ করতে চাইবে। এটা একটা আরেকটা বড় চ্যালেঞ্জ। তখন মানুষ বিভ্রান্ত হবে, জনমত অন্যদিকে যাইতে চাইবে। আপনি স্বস্তিতে থেকে কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা করতে পারছেন না, আভ্যন্তরীণ আছে, মানুষের প্রত্যাশা আছে, আবার অন্যান্য রাজনৈতিক দলগুলির কূটকৌশল আছে, সব কিছু মিলিয়ে এমন একটা চ্যালেঞ্জ আমরা মনে করছি যে ফেস করতে হবে। কিন্তু এটা তো ঠিক যে যেহেতু বড় রাজনৈতিক দল, পরীক্ষিত নেতা উনি, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ নেতা, নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিষ্ঠিত নেতৃত্ব জননেতা তারেক রহমান, অতএব তিনি এই জাতিকে এই ক্রান্তিকালে উপযুক্ত নেতৃত্ব দেবেন, উপযুক্ত রাষ্ট্র ব্যবস্থাপনা দেবেন। এটা এই চ্যালেঞ্জটাকে নিতে হবে, সফল হতে হবে। সে সফলের কোনো বিকল্প তার হাতে এই মুহূর্তে নেই। আমরা দল হিসেবে অঙ্গীকারাবদ্ধ তারেক রহমানের নেতৃত্বে আমরা এই চ্যালেঞ্জ নিতে চাই এবং আমরা সফলতার জানান দিতে চাই, বাকিটা সময় বলে দেবে। জি, একটি বিষয়ে চারজনের মন্তব্য শুনে আজকের অনুষ্ঠান শেষ করব। ফয়েজ আহমদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ভারতে মুসলিম, খ্রিস্টান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর গণসহিংসতায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ এবং ভারতের যে বয়ান তার প্রতিবাদ জানানো হয়েছে। প্রশ্নটা আপনার কাছে এভাবে রাখতে চাই, তাহলে কি দিন শেষ এভাবে বলা যায় কিনা যে অন্তর্বর্তী সরকারের সময় কি আর শেষ পর্যন্ত ঢাকা দিল্লি সম্পর্ক স্বাভাবিক হলোই না, পরবর্তী নির্বাচিত সরকারের জন্যই অপেক্ষা করতে হবে? পরবর্তী নির্বাচিত সরকার না, বাংলাদেশে যদি এরপরে আরো 10টা সরকারও আসে, আমরা যদি সম্পর্কটা ন্যায্যতার ভিত্তিতে চাই, সম্মানের ভিত্তিতে চাই, সেক্ষেত্রে দিল্লি যেদিন অ্যাগ্রিড হবে আমাদের এই ন্যায্যতা এবং সম্মানের সঙ্গে, সেদিন থেকে যদি আগামীকাল সকালে দিল্লি অ্যাগ্রিড হয়, আগামীকাল সকাল থেকে স্বাভাবিক। অ্যাটিটিউড তো সেটা ডিফারেন্ট। এখানে আমি জাস্ট 30 সেকেন্ড আপনাকে বলি, দিল্লি দীর্ঘদিন এখানে যে ইনভেস্টমেন্টটা করেছে কূটনৈতিক জায়গায়, সেখানে সব এক পাত্রে ডিম রেখে ফেলেছে। অল অফ এ সাডেন আওয়ামী লীগের ফলের মধ্যে দিয়ে এখানে দিল্লি তার পরাজয় মনে করছে। এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে, তার কূটনৈতিক ব্যর্থতাকে রিভিউ করতে হবে, বাংলাদেশের সঙ্গে মানুষের সম্পর্ক ইন্ডিয়ার তৈরি করতে হবে। আদারওয়াইজ আপনি অন্যায্য সম্পর্ক যদি কেউ এসে বলে এবং সেটাকে শীতল সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক আমরা আগে যেটা দেখেছি, এরকম সম্পর্ক বাংলাদেশের মানুষ কোন রাজনৈতিক দলকে আর কারো সঙ্গেই তৈরি করতে দিবে। সারওয়ার তুষার, এই যে ঢাকা দিল্লি ন্যায্যতার সম্পর্ক নিশ্চিত হবে কিভাবে? ঢাকা সবসময় তার মানে ইতিবাচক মনোভাব দেখিয়ে এসছে, মানে এই পোস্ট আপরাইজিং, যে আমরা একটা আমরা শত্রুতা চাই না, ইনসাফের ভিত্তিতে সম্পর্ক করতে চাই, ন্যায্যতার ভিত্তিতে, সম্মানের সাথে। আমরা একটা আলাদা রাষ্ট্র, আলাদা জনগোষ্ঠী, এটা আপনাকে স্বীকার করতে হবে। আমাদের সার্বভৌমত্বকে, আমাদের স্বাধীনতাকে আপনার সম্মান জানাতে হবে। এটা যদি আপনি জানান তাহলে তা আপনার সাথে আমি তো আপনার সাথে যুদ্ধ করতে চাই না, কিংবা প্রতিবেশীর সাথে তো সবসময় খারাপ বা কনফ্লিক্টে থাকা যায় না, এটা মানে শেষ পর্যন্ত ভালো হয় না। এখন এই দিকে দিল্লির তার নীতি পরিবর্তন করতে হবে, কিন্তু সেরকম কোনো লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না। বেশ কিছু আলোচনা হয়েছে বাংলাদেশ কেন্দ্রিক, বিভিন্ন সেমিনার, সেগুলোর যতটুকু খবর, যতটুকু আলোচনা আমরা শুনেছি, সেগুলোতে কিন্তু তারা কোনোভাবেই বাংলাদেশের এই পরিবর্তিত পরিস্থিতি মানতে পারছে না। এখন এবং আবারও চেষ্টা করছে কোন ফরম্যাটে আগের মতো করে তারা তাদের নিয়ন্ত্রণটা রাখবে। এই মনোভাব যতক্ষণ পর্যন্ত থাকবে, দিল্লির উচিত ছিল তার বাংলাদেশ পলিসিটা রিভিউ করা এই 5 তারিখের পরে। সেটা কিন্তু তারা করে নাই। যদি করতো, যদি এখনও করে, তাহলে অবশ্যই বাংলাদেশ প্রস্তুত আছে, ঢাকা প্রস্তুত আছে যে দিল্লির সাথে ন্যায্যতার ভিত্তিতে সমানে সম্পর্ক মেনটেন করার ক্ষেত্রে। আবুল হাসান রুবেল, এই যে দিল্লি তার মনোভাব পরিবর্তন করলো না, করবে কি? ধন্যবাদ। বাংলাদেশের আসলে একেবারে শুরু থেকেই যদি আমরা বলি যে বাংলাদেশের সাথে শুরু থেকেই এই পরিস্থিতিটা আসলে বজায় রেখেছে ভারত। রাষ্ট্র হিসাবে কখনোই তারা একটা ন্যায্যতার সম্পর্ক আসলে স্থাপন করতে চায় নাই। সবসময় যদি আধিপত্য না করতে পারে, সেক্ষেত্রে তারা দূরে সরে গিয়েছে। এটাই হচ্ছে তার সে বাংলাদেশকে আসলে দেখে যেভাবে, সেটা হচ্ছে তার একটা মানে উঠোন হিসাবে। তার উঠোন হিসাবে বাংলাদেশকে সে দেখার জায়গা থেকে সরে এসে একটা আলাদা রাষ্ট্র হিসেবে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের যে প্রয়োজনীয়তার কথা আমরা বহু বছর ধরে বলছি, সেই জায়গায় যদি তাদের উপলব্ধি আসে, বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ সবসময় এটা চেষ্টা করেছে যে এই সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক সবসময় চেষ্টা করেছে বলাটা ঠিক না। মাঝখানে কিছু লোক চেষ্টা করেছে, তারা হচ্ছে দিল্লির পদোন্নত হওয়ার জন্যই চেষ্টা করেছে। তার বাইরে বাংলাদেশের জনগণ সবসময় চেষ্টা করেছে এই একটা সমমর্যাদার সম্পর্ক তৈরিতে। সেটা যদি তারা রাজি থাকে, তাহলে নিশ্চয়ই আমাদের সম্পর্ক সবচেয়ে ভালো হতে পারে। শেখ রবিউল আলম, জনগণের ভোটে যদি বিএনপি ক্ষমতায় আসে, ঢাকা দিল্লি ন্যায্যতার সম্পর্ক নিশ্চিতে কি উদ্যোগ নেবে?
অতীত বিএনপি যতবার নির্বাচিত হয়েছে, রাষ্ট্র পরিচালনা করেছে, ন্যায্যতা ভিত্তিতে করার চেষ্টা করেছে, সম্পর্ক বাংলাদেশের যেটা ন্যায্যতা সেটা নিয়ে বার্গেনিং করেছে, সম অধিকার চেয়েছে, মর্যাদা চেয়েছে বিধায় তো আর মানে আওয়ামী লীগ দিল্লির আপন হয়েছে। এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে তো বিএনপি সোচ্চার ছিল, সজাগ ছিল বিধায় তো দিল্লির মনোভূত হয়নি, এই সম্পর্ক এরকম হয়নি। এটা তো ঠিক আছে, দায় দিল্লির, উদ্যোগ দিল্লিকে নিতে হবে। আমরা সম অধিকার চাই, সমমর্যাদা চাই এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই। আর দিল্লি যদি তা অনুধাবন না করে, বাংলাদেশকে তা ফেস করতে হবে। এই সমস্ত করুণা টরুণার কোনো কথা বলে কোনো লাভ নেই ভাই, ফেস করতে হবে। সেই ফেস করার মধ্যে দিয়ে নিশ্চয়ই অর্জনও আছে, আবার কোনো কোনো সময় বিসর্জনও আছে, ক্ষতিও আছে। আমাদের অর্জন এবং বিসর্জন এই দুইটি মেনে নেওয়ার মানসিকতা নিয়ে ফেস করতে হবে। কারণ তারা যদি পরিবর্তন না করে, আপনি তার পরিবর্তন করতে পারবেন না, তখন আমাদের এই স্বাধীনতা, সার্বভৌমত্ব, অস্তিত্বের জন্য আমাদের রাজনীতি, আমাদের অধিকার এ ব্যাপারে নিয়ে আরও সজাগ হতে হবে, আরও প্রতিবাদী হতে হবে এবং নিজেদের এই অধিকারের ব্যাপারে যে কোনো মূল্য দিতে প্রস্তুত থাকতে হবে। প্রথম একটা বাক্য দিয়ে শেষ করি। আপনারা বলছিলেন ব্যর্থতা আছে, অস্বীকার করছেন অনেক ব্যর্থতা আমাদের আছে, কিন্তু এই ব্যর্থতাতে হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই ব্যর্থতার মধ্যে দিয়েই আমরা আমি আবারও বলছি, সব বিষয়ে বাংলাদেশের জাতি হিসেবে ঘুরে দাঁড়াবে এবং আমরা আমাদের আভ্যন্তরীণ যে ত্রুটি, অন্তর্বর্তীকালীন সরকারও যে ব্যর্থতা যেটা বলছিলেন হাদির হত্যা নিয়ে, খুবই দুর্ভাগ্যজনক, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে এর থেকেও অনেক ভালো কিছু আমরা অর্জন করব। আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।